ওকে, আপনাকে সবার আগে মাথায় রাখতে হবে যে অবজেকশন হ্যান্ডলিং তো হচ্ছে একটা পার্ট, একটা প্রসেসের একটা পার্ট। সো আমরা সবাই জানি, যেটা আমি সবসময় বলি, যে অ্যান অবজেকশন ইজ নট এ রিজেকশন, ইট ইজ এ সিম্পলি রিকোয়েস্ট ফর মোর ইনফরমেশন। আমি আবার বলছি, অবজেকশন ইজ দ্য নট রিজেকশন, ঠিক আছে? সো অবজেকশন ইজ নট এ রিজেকশন, এটা কোনো রিজেকশন না, ইট ইজ এ সিম্পলি রিকোয়েস্ট ফর মোর ইনফরমেশন। আপনারা সবাই নোট করে ফেলতে পারেন যে কথাগুলো আজকে আমি বলবো, এই কথাগুলো কিন্তু প্রত্যেকটা এপিসোডের জন্য কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো অবশ্যই সবাই নোট করে ফেলবেন যে প্রত্যেকটা অবজেকশন হচ্ছে এক একটা এটা এটা কিন্তু কোনো রিজেকশন না। প্রত্যেকটা অবজেকশন হচ্ছে সে আপনার থেকে মোর ইনফরমেশন, আরো বেশি ইনফরমেশন জানতে চাচ্ছে, সেই জন্য কিন্তু সে অবজেকশনটা আপনাকে থ্রো করছে। সো an objection is a not rejection, it is a simply request। আবারও বলছি, it is a simply request ফর মোর ইনফরমেশন। কোন মানুষ যদি কোনো অবজেকশন থ্রো করে, সেটা হচ্ছে ইট ইজ এ সিম্পলি রিকোয়েস্ট, সে আপনাকে রিকোয়েস্ট করছে মোর ইনফরমেশন জানার জন্য। সো প্রত্যেকটা অবজেকশন কিন্তু একটা ইনফরমেশনের ভান্ডার। আর আপনি যখনই কোনো অবজেকশন কেউ হ্যান্ডেল করে, মাথা রাখবেন ওই অবজেকশনটা আপনি তার সাথে রিলেট করতে হবে। তার সাথে যদি আপনি রিলেট করতে পারেন, তাহলে তার অবজেকশনটাই কিন্তু তার মোটিভেশনের ফ্যাক্টর হতে পারে। মাথা রাখবেন যে কোনো মানুষ যদি কোনো অবজেকশন থ্রো করে, ওই অবজেকশনটা কিন্তু তার মোটিভেশন ফ্যাক্টরটা হতে পারে। হয়তোবা তার তার ওই অবজেকশনটাকে যদি আপনি রিলেট করতে পারেন, যে সে হয়তোবা কোনো অবজেকশন আপনাকে থ্রো করলো, ভাই আমার কাছে টাকা নাই, আমার কাছে সময় নাই, আমার কাছে মানুষ নাই। এই যে অবজেকশন গুলো আমাদেরকে দেওয়া হয়, মাথার মধ্যে এই অবজেকশনটা কিন্তু তার মোটিভেশন একটা ফ্যাক্টর হতে পারে তার এই বিজনেসটা শুরু করার জন্য। সো আপনাকে মাথা রাখতে হবে যে ফার্স্ট যে অবজেকশন ক্যান বি দ্য রিজন টু মেক ইউর প্রসপেক্ট জয়েন দ্য পার্টিকুলার বিজনেস অফ নেটওয়ার্ক মার্কেটিং। আমি আবারও বলছি, খুব ভালো করে সবাই আজকের এই সেশনটি নোট ডাউন করবেন, কারণ আজকে স্পেসিফিক কিছু অবজেকশন, যেগুলো কমন অবজেকশন, যেগুলো আমাদেরকে ফেস করতে হয়েছে 5 বছর আগে যারা নেটওয়ার্ক মার্কেটিং এ ছিল, যারা ফরএভারের সাথে ছিল, তাদেরকেও যেভাবে ফেস করতে হয়েছে আপনাকেও ফেস করতে হবে। 5 বছর পরে যারা আসবে তাদেরকেও কিন্তু ফেস করতে হবে। সো কথা হচ্ছে, এই নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেস হওয়ার জন্য অবজেকশন হচ্ছে একটা প্রসেস, এটা আপনাকে সব সময় হ্যান্ডেলিং করতে হবে। তো আবার বলছি, অবজেকশন ক্যান বি দা রিজন টু এ মেক ইউ প্রসপেক্ট জয়েন দা পার্টিকুলার বিজনেস অফ নেটওয়ার্ক মার্কেটিং। মাথায় রাখবেন যে কেউ যদি কোনো অবজেকশন থ্রো করে, সেটা কিন্তু একটা রিজন হতে পারে তার এই বিজনেসটাতে আসার জন্য। স্ক্রিন আমি এখনো শেয়ার করিনি, স্ক্রিন শেয়ার করবো অবশ্যই আমি, বাট মুখে যে কথাগুলো বলতে সেগুলো ভালো করে আপনারা মাথায় ক্যাচ করেন এবং নোট ডাউন করেন, যে কেউ যদি কোনো অবজেকশন থ্রো করে, ওই অবজেকশনটাই তার জন্য একটা স্ট্রং রিজন হতে পারে তার এই বিজনেসে আসার জন্য। ঠিক আছে? সো এই জন্য বলা, অবজেকশন ক্যান বি দ্য রিজন টু মেক ইউ প্রসপেক্ট জয়েন দা জয়েন দিস পার্টিকুলার বিজনেস অফ নেটওয়ার্ক মার্কেটিং। সে এই বিজনেসটাতে ইনভলভ হওয়ার জন্য তার একটি স্ট্রং রিজন ওইটাই হতে পারে যেটা সে আপনাকে অবজেকশন দিচ্ছে। সো অবশ্যই প্রত্যেকটা অবজেকশন তার জন্য এক একটা রিজন, সে কেন এই প্ল্যাটফর্মের সাথে ইনভলভ হবে। সো অবশ্যই আজকে অবজেকশন হ্যান্ডলিং যেহেতু আমরা কথা বলবো, সো আমরা কিছু কমন অবজেকশন নিয়ে কথা বলবো। সো অলরেডি 100 পার্টিসিপেন্ট চলে আসছে, সো আমি সরাসরি স্লাইডে চলে যাব। আবারও বলছি, যারা এখন এসেছেন, মাথায় রাখবেন যে অবজেকশন হ্যান্ডলিং এটা হচ্ছে একটা প্রসেস, এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর একটা পার্ট। আপনি যদি এই প্ল্যাটফর্মে, যেমন আপনি যদি এখন ব্যাংকে চাকরি করেন, আপনি যেমন একজন আপনার কাছে কাস্টমার আসছে, আপনি যেমন ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেওয়া আপনার একটা কাজ, সেম ভাবে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ যদি সাকসেস হতে চান, আপনি যদি এখানে ভালো কিছু করতে চান, তাহলে অবশ্যই এটা হচ্ছে আপনার একটা কাজ, এটা প্রসেসের কাজ। যে অবজেকশন ইজ, যেটা হচ্ছে an objection is not a rejection, it is a simply request for more information। কেউ যদি আপনাকে কোনো অবজেকশন করে, মাথা রাখতে হবে সেটা হচ্ছে তার মোর ইনফরমেশন জানার জন্য সে অবজেকশনটা আপনাকে করতেছে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই জিনিসগুলো অবশ্যই মাথা রাখবেন, যে কোনো অবজেকশনই রিজেকশন হতে পারে না, কোনো অবজেকশনই কখনোই কোনো রিজেকশন হতে পারে না। সো কোন কোন অবজেকশন গুলো আসলে আমাদেরকে দেওয়া হয়, আপনারা যদি একটু আমাকে জানান, আমি যে জিনিসগুলো নোট করেছি, আপনারা কোন অবজেকশন গুলি সবচেয়ে বেশি ফেস করেন, একটু চ্যাট বক্সে আমাকে জানান। আপনাদের থেকে 104 জন পার্টিসিপেন্ট আছেন, আপনারা কোন কোন অবজেকশন গুলি সবচেয়ে বেশি ফেস করেন, আপনারা একটু চ্যাট বক্সে আমাকে জানান। আমি যে অবজেকশন গুলো নোট করেছি, ওই অবজেকশনের সাথে কি আপনাদের অবজেকশন মিলে কিনা আমি একটু চেক করতে চাই। তো অবশ্যই চ্যাট বক্সে আমাকে একটু জানান, একটু চ্যাট বক্সে আমাকে দ্রুত জানান। প্রত্যেকে প্রত্যেকে যে যে অবজেকশন গুলো আপনারা সবচেয়ে বেশি ফেস করতেছেন এখন পর্যন্ত এফবি হওয়ার পর থেকে, ওই অবজেকশন গুলো একটু আমাদের সাথে আমার সাথে চ্যাট বক্সে শেয়ার করেন। আমি এটা দেখতে চাই যে অবজেকশন কিন্তু ঘুরি ফিরি সেম, আপনি যে অবজেকশন গুলো দিবেন, সেম অবজেকশন গুলো কিন্তু আমি নোট করেছি, এটা এটা মাথায় রাখবেন, কারণ অবজেকশন কিন্তু সেম, ঘুরে ফিরি সেম।
আমরা যে অবজেকশন গুলো ফেস করতে হয়। সো আপনারা একটু চ্যাট বক্সে আমাকে জানান, সবাই জানান যে আপনি কোন কোন অবজেকশন গুলি আপনাকে সবচেয়ে বেশি থ্রো করে আপনার প্রসপেক্টরা, আপনার প্রজেক্ট পার্টনার যারা। একটু দ্রুত আমাকে দ্রুত চ্যাট বক্সে জানান যে আপনারা আপনাদের জায়গা থেকে কোন কোন অবজেকশন গুলি ফেস করেন। আমি কিন্তু এগুলো আগে দেখবো, তারপরে আমি যে অবজেকশন গুলো নোট করেছি আজকে প্রায় আমি 14 থেকে 15টা অবজেকশন নোট করেছি। ওই 14 থেকে 15টা অবজেকশন নিয়ে কিন্তু আজকে আমি কথা বলবো আপনাদের সাথে। সো অবশ্যই আচ্ছা ওয়েট একটু আমাকে চ্যাট বক্সে জানান, আমি আপনাদের অবজেকশন গুলা দেখে নিচ্ছি। ওয়েট মিনিট। একটু দ্রুত আমাকে জানান। আচ্ছা অনেকে জানাচ্ছেন। ওকে আমি শুরু থেকে দেখি, একদম লাস্ট থেকে দেখি এই কোম্পানির প্রোডাক্ট গুলো অনলাইনে কিভাবে সেল করতে পারে বাইরের দেশে। আচ্ছা এটা কোনো অবজেকশন হতে পারে না, এটা তো জাস্ট জানার জন্য। বেকার বেকার মানুষ নিয়ে খেলতেছেন আপনারা। আচ্ছা বেকার মানুষ নিয়ে ইভেন্টে অ্যাটেন্ড করার টাইম নাই 2-3 ঘন্টা। আচ্ছা এটা অবজেকশন, আমি মূল অবজেকশন সবাই সরব ফ্রি করতে চায়। আচ্ছা বাড়ি থেকে না করে আহ আচ্ছা বাড়ি থেকে না করে এগুলো ফেক। আচ্ছা আচ্ছা ওকে। একজন বলছে আমি ফিট আছি কেন কিনবো প্রোডাক্ট। আচ্ছা ফিট আছি কেন কিনবো প্রোডাক্ট, 2cc কেনা সম্ভব না। ইয়েস এটা একটা অবজেকশন হতে পারে যে 2cc আমার কাছে টাকা নাই বা ফ্যামিলি হয়তোবা বাবা মা হয়তোবা দিচ্ছে না, এটা একটা অবজেকশন হতে পারে। সো আরেকজন বলছে আমার কাছে টাকা নাই। ইয়েস টাকা নাই, এটা হচ্ছে কমন একটা অবজেকশন যে আমার কাছে টাকা নাই। এটা এমএলএম নাকি? ইয়েস এমএলএম নাকি, এটা একটা অবজেকশন। কি কাজ? টাকার প্রবলেম। এমএলএম বিজনেস, প্রোডাক্ট সেল নাকি ইনভেস্টমেন্টের বিষয় নিয়ে আছে। আচ্ছা এমএলএম অ্যাফিলিয়েট ডেস্টিনি এটা। আচ্ছা সুমাইয়া শারমিন বলছে সন্ধ্যায় সময় দিতে পারে না। আচ্ছা সন্ধ্যায় সময় দিতে পারে না। আচ্ছা আমি একটু, আপনারা স্ক্রিনে কেউ হাত দিবেন না, স্ক্রিনে হাত দিলে ওকে আমি বন্ধ করে দিয়েছি অলরেডি। আচ্ছা আপনারা যে যে অবজেকশন গুলো ফেস করছেন 100 প্রায় আমাদের সাথে 109 পার্টিসিপেন্ট আছেন সন্ধ্যায় সময় দিতে, এটা অবজেকশন না। সময় হয়তো বা টাইম দিতে পারে না, এটা একটা অবজেকশন হতে পারে। সব একসাথে টাকা দিয়ে কাজ করতে চায়। আচ্ছা টাকা নেই এই কাজ ফেক, টাকা পাওয়া এত সহজ, 2cc করব না, টাইম নাই। অন আচ্ছা ওকে। ভাইয়া টাকা নাই এত এটাই এটাই বড় ব্যাপার। আচ্ছা আচ্ছা আমার কাছে টাকা নাই। আচ্ছা তো আমরা আজকে যে অবজেকশন গুলো নিয়ে আমি কথা বলবো, আপনাদের যে অবজেকশন গুলো আছে, যে অবজেকশন গুলো আসলে আমরা ফেস করি ঘুরে ফিরে কিন্তু সেম অবজেকশন গুলো, মানে 5 বছর আগে যারা ফরএভার লিভিং প্রোডাক্টস এর সাথে ছিল বা যারা নেটওয়ার্ক মার্কেটিং এ ছিল তারাও যে অবজেকশন গুলো ফেস করেছে সেম অবজেকশন গুলো কিন্তু ঘুরে ফিরে আমরাও কিন্তু সেম ফেস করছি। আমার একজন ফ্রেন্ড বলতেছে এটা নাকি এমএলএম কোম্পানি। আচ্ছা আব্দুল্লাহ টাকার জন্য আসছি, টাকা দিব কি করে? ওকে টাকার জন্যই আসছি, টাকা দিব কি করে? ওকে আচ্ছা কাজটা কি কিভাবে করবে? আচ্ছা এটা কোনো অবজেকশন না, সে হয়তোবা ক্লিয়ার না। এটা আমাদের ট্রেনিং সিস্টেমের সাথেই থাকলে সে কাজটা কি কিভাবে করবে সে এটা ক্লিয়ার হয়ে যাবে। অবজেকশন হচ্ছে কমন। আচ্ছা আমি অবজেকশনে চলে যাই। ওয়েট আজকে আপনাদের যে অবজেকশন গুলো আছে ওগুলো নিয়ে কথা বলবো আমরা, যে কোন কোন অবজেকশন গুলি আসলে আপনারা ফেস করেন এবং এই অবজেকশন গুলি আপনি কিভাবে আসলে অবজেকশন গুলি আপনি ফেস করবেন বা কিভাবে আপনি অবজেকশন গুলির অ্যান্সার দিবেন সেটা নিয়ে কিন্তু আজকে আমি কথা বলবো আপনাদের সাথে। তো আমি স্লাইডে যাই একটু। খুব ভালো করে খেয়াল করবেন এবং আজকের এই সেশনটি সবাই নোট করে ফেলেন। আমি যে অবজেকশন গুলো নিয়ে কথা বলবো মাথায় রাখবেন যে 3 বছরে আমি যতগুলি অবজেকশন হ্যান্ডেল করেছি বা যতগুলি অবজেকশন আমার সামনে এসেছে সবগুলো অবজেকশন নিয়ে কিন্তু আজকে আমি কথা বলবো আপনাদের সাথে। সো অবশ্যই আপনারা সবাই ভিডিওটা অন করে ফেলেন এবং সবাই পেন এবং প্যাডে নোট করে ফেলেন যে ঘুরে ফিরে সেম অবজেকশন গুলো কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে, যে কোন কোন অবজেকশন গুলো আসলে আপনাদেরকে এখান থেকে ফেস করতে হতে পারে। সো অবজেকশন হ্যান্ডেলিং করার জন্য সবার আগে যে ফর্মুলা আমরা সবার আগে বলি যে অবজেকশন হ্যান্ডেলিং করার জন্য ফ্যান্টাস্টিক একটা ফর্মুলা হচ্ছে যেটা হচ্ছে ফিল, ফেল্ট এবং ফাউন্ড। আমি আবারও বলছি
অবজেকশনটাকে হ্যান্ডেলিং করার জন্য এই ফর্মুলাটা হচ্ছে খুবই এফেক্টিভ। যারা পুরো পৃথিবীব্যাপী যারা এই অবজেকশনটা যারা হ্যান্ডেলিং করে তারা এই ফর্মুলাটা এপ্লাই করে। কোন ফর্মুলা? সবাই লিখে ফেলেন, ফিল। মানে আপনাকে ফিল করতে হবে, আপনাকে রিলেট করতে হবে আপনার প্রসপেক্টের সাথে। যখন কোনো কেউ অবজেকশন থ্রো করবে মাথার ভেতরে তার সাথে আপনি ফিল করতে হবে, ঠিক আছে? ফিল, দেন হচ্ছে ফেল্ড, আপনি ফেল করতে হবে, দেন হচ্ছে ফাউন্ড। এই ৩টা অবজেকশন মানে এই অবজেকশনটাকে হ্যান্ডেলিং করার জন্য এই ৩টা মানে পার্ট কিন্তু অনেক, অনেক বেশি ইম্পোর্টেন্ট। আপনি ৩টার মাধ্যমে কিন্তু আপনি যেকোনো অবজেকশন ইজিলি খুব সহজে হ্যান্ডেল করতে পারবেন। যেকোনো অবজেকশন ফিল, ফেল্ট এবং ফাউন্ড এই ৩টা জিনিস এই ফর্মুলাটা আপনাকে এপ্লাই করতে হবে। এই ফর্মুলাটা এপ্লাই কিভাবে করবেন? দেখেন, এই ফর্মুলাটা এপ্লাই করার আগে আমরা আজকে কোন, কোন অবজেকশন নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো, ওই অবজেকশনটার আমি কিছু নোট করেছি। আপনারা সবাই আমার সাথে রিলেট হবেন যে অবজেকশন গুলা কি আপনারা ফেস করছেন কিনা বা আপনাদের সামনে আসে কিনা। ঠিক আছে? ফার্স্ট যে অবজেকশনটা আমরা ফেস করি, ফার্স্ট যে অবজেকশনটা খুব ভালো করে খেয়াল করবেন। ফার্স্ট অবজেকশন যেটা আমরা ফেস করি সেটা হচ্ছে এই প্রোডাক্ট গুলা কি বারবার ইউজ করতে হবে বা আমাকে কি প্রোডাক্ট গুলো কিনতে হবে? এটা হচ্ছে ফার্স্ট অবজেকশন। দেখেন, এটা হচ্ছে ফার্স্ট একটা অবজেকশন যে এই প্রোডাক্ট গুলো কি আমাকে কিনতে হবে, এই প্রোডাক্ট গুলো কি আমাকে বারবারই কিনতে হবে। আপনারা আমি দেখেন এক একটা বলবো অবজেকশন, মাথায় রাখবেন যে এই অবজেকশন গুলো আপনারাও কিন্তু ফেস করতেছেন। এটা হচ্ছে ফার্স্ট অবজেকশন যে এই প্রোডাক্ট গুলো কি আমাকে কিনতে হবে, এই প্রোডাক্ট গুলো কি আমাকে বারবার কিনতে হবে কিনা, একটা ফার্স্ট অবজেকশন। সেকেন্ড অবজেকশন হচ্ছে যে প্রোডাক্ট গুলো তো দাম বেশি, এটা তো দামি, অনেক দাম বেশি প্রোডাক্ট। সেকেন্ড যে অবজেকশনটা আমরা ফেস করি, দাম বেশি, ঠিক আছে, দাম অনেক বেশি এই প্রোডাক্ট গুলার। সেকেন্ড যে অবজেকশনটা আমরা ফেস করি এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। সবাই নোট করেন, আজকে আমি স্পেসিফিক 15টা কোশ্চেনের অ্যান্সার আপনাদেরকে দিব। 15টা মানে 15টা অবজেকশন কিভাবে আপনি ফেস করবেন। এই 15টা অবজেকশনে কিন্তু ঘুরি ফিরি বিভিন্ন ভাবে কিন্তু আপনার কাছে থ্রো করবে আপনার প্রসপেক্টরা। সো সেকেন্ড কোশ্চেন আমি খুব ভালোভাবে বলছি, সবাইকে নোট করতেছেন কিনা একটু আমাকে দেখান। সবাই কি নোট করছেন কিনা? একটু ভিডিওটা অন করে ফেলেন। এবং সেকেন্ড কোশ্চেন দেখেন, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে এখানে কি আমাকে প্রোডাক্ট গুলো কিনতে হবে কিনা, আমাকে কি প্রোডাক্ট গুলো বারবার ইউজ করতে হবে, বারবার কিনতে হবে কিনা। প্রোডাক্ট গুলো তো অনেক দাম, অনেক বেশি প্রোডাক্ট গুলার, এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। থার্ড নাম্বার কোশ্চেন, ভাই সময় নাই আমার, ঠিক আছে, আমার কি নাই, সময় নাই আমার এই প্রজেক্টে কাজ করার জন্য, আমার কাছে কি নাই, আমার কাছে টাইম নাই, সময় নাই, ঠিক আছে। এটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন। ভাই এটা কি কোনো এমএলএম কোম্পানি? এটা হচ্ছে কি ফোর্থ নাম্বার কোশ্চেন, খুব ভালো করে খেয়াল করবেন। এটা হচ্ছে ফোর্থ নাম্বার কোশ্চেন যে এটা কি কোনো এমএলএম কোম্পানি কিনা। এটা হচ্ছে ফোর্থ কোশ্চেন, ঠিক আছে। ফিফথ নাম্বার কোশ্চেন হচ্ছে ভাই টাকা কখন আসবে, এখানে ইনকাম কখন করবো, এটা হচ্ছে আরেকটা অবজেকশন যে ভাই টাকা কখন আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে ভাই এখানে কি আমাকে মানুষকে কনভিন্স করতে হবে কিনা, এখানে কি আমাকে কেউকে কনভিন্স করতে হবে, এখানে কি আমাকে হাউ টু কনভিন্স ইউর প্রসপেক্ট, আমাকে কি এখানে কনভিন্স করতে হবে নাকি কেউকে। এটা হচ্ছে 6 নাম্বার কোশ্চেন, ঠিক আছে। এরপর হচ্ছে আমার কাছে তো দেখেন আমার এটা তো ভাই বড় লোকের বিজনেস, অনেকে বলে এরকম যেটা তো ভাই বড় লোকের বিজনেস, আমার কাছে তো ভাই টাকা নাই, আমি কিভাবে এটা করব। দেখেন, এটা হচ্ছে আপনার 7 নাম্বার কোশ্চেন যে আমার কাছে টাকা নেই। এটা কিন্তু আমরা সবসময় সবচেয়ে বেশি ফেস করি যে আমার কাছে টাকা নেই। এটা কিভাবে খুব সুন্দরী মানে খুব সুন্দরভাবে আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন, এইটারও কিন্তু খুব ভালোভাবে আজকে আমি এই পার্টটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। যে আমাদের কাছে অনেকে যখন 2cc সম্পর্কে জানে যে ভাই 2cc কিভাবে করব, এটাও কিন্তু একটা অবজেকশন যে 2cc কিভাবে করব, আমার কাছে তো টাকা নাই, ঠিক আছে, এটাও কিন্তু একটা অবজেকশন। তারপর হচ্ছে বলে যে বাজারে তো ভাই অনেক কম দামি প্রোডাক্ট আছে, সো আমি 40 টাকা লাখ সাবান ইউজ না করে আমি কেন ফরএভারের 450 টাকা সাবান ব্যবহার করবো, এটা হচ্ছে দাম অনেক বেশি, এটাতে চলে আসতেছে, সমস্যা নাই। তারপর হচ্ছে অনেকে বলে যে ভাই বাবা মা আমাদেরকে দিতে চায় না, মানে আমাদের ফ্যামিলি থেকে যে সমস্যাটা হয় যে বাবা মা ভাই বোন তাকে মানা করতেছে, ঠিক আছে, মানে বাবা মা তাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেয় না বা তার বাবা মা তাকে মানা করতেছে। সো এটা কিন্তু একটা অবজেকশন যে আমার বাবা মা আমাকে সাপোর্ট দিচ্ছে না, বাবা মা দেয় না, ঠিক আছে। দেন হচ্ছে এত বড় কোম্পানি, আপনাদের কোম্পানিটা এত বড় কিন্তু এত বড় কোম্পানি কেন অ্যাডভার্টাইজিং করে না, এত বড় কোম্পানি কিন্তু এটা অ্যাডভার্টাইজিং কেন করছে না। আচ্ছা, আমি যে অবজেকশন গুলোর কথা বললাম আপনি সবাই কি নোট করেছেন কিনা একটু আমাকে দেখান। সবাই কি নোট করেছেন কিনা যে অবজেকশন গুলোর কথা আমি বলছি আপনাদেরকে, সবাই কি নোট ডাউন করেছেন কিনা। আমি যে অবজেকশন গুলোর কথা বলছি ঘুরে ফিরে কিন্তু সেম অবজেকশন গুলো কিন্তু আজকে আপনাদেরকে আপনাদের কাছে থ্রো করা হবে। যে কি বলবে, সবার আগে বলবে যে ভাই এখানে কি আমাকে প্রোডাক্ট গুলা ইউজ করতে হবে বা প্রোডাক্ট গুলা কিনতে হবে, আমাকে কি বারবার প্রোডাক্ট গুলো কিনতে হবে, ভাই প্রোডাক্ট গুলো তো অনেক দাম বেশি। তারপর হচ্ছে ভাই আমার কাছে তো সময় নাই, ভাই এটা কি কোনো এমএলএম কোম্পানি কিনা। তারপর হচ্ছে টাকা এখান থেকে কখন আসবে, ইনকাম কিভাবে আসবে, টাকা কিভাবে এখান থেকে ইনকাম আসে। তারপর হচ্ছে আপনার আমার কাছে তো টাকা নাই, ভাই বাবা মা তো দিচ্ছে না। তারপর হচ্ছে আপনার 2cc কিভাবে করব,
তারপর হচ্ছে আপনার বাজারে তো অনেক কম দামি প্রোডাক্ট আছে, এত বড় কোম্পানি কেন অ্যাডভার্টাইজিং করে না? ঘুরে ফিরে কিন্তু সেম অবজেকশন। সবাই কি নোট করেছেন? আমি যে অবজেকশন গুলোর কথা বলতেছি, আপনি কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টসে আপনি কিন্তু যত মানে যখনই কাজ করবেন, আপনি এখনো এই অবজেকশন গুলা হ্যান্ডেল করতে হবে। আপনি 5 বছর পরেও সেম অবজেকশন গুলো কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে। সো এই অবজেকশন গুলা 6 নাম্বারটা বলেন। 6 নাম্বারটা হচ্ছে আপনি কেউ আমার ভাই আমি তো কনভিন্স করতে পারবো না। আপনি যেভাবে কনভিন্স করতেছেন আমি তো মানুষকে কনভিন্স করতে পারি না। ঠিক আছে, 6 নাম্বার কোশ্চেন কি যে আমি তো অনেক আপনারা যেভাবে কনভিন্স করতে পারবেন আমি তো কেউকে কনভিন্স করতে পারি না। আবার অনেকে বলে যে ভাই আমার কাছে তো এত মানুষ নাই, আমি কিভাবে আমার টিম বিল্ড আপ করবো, আমি তো এত মানুষের সাথে তো আমার পরিচয় নাই, এত মানুষ আমি কোথায় পাবো? এটাও একটা অবজেকশন। এরকম অবজেকশন আমরা হ্যান্ডেল করতে হয়, ঠিক আছে। সো যে অবজেকশন গুলো নিয়ে আমি কথা বলবো আজকে, এই অবজেকশন গুলো নিয়ে কিন্তু আমি কথা বলবো আপনাদের সাথে, ঠিক আছে। আহ আচ্ছা, 1 2 3 অবজেকশন গুলো আবার বলবো, আপনাদেরকে এতবার বলছি, সবাই ভালো করে নোট করে ফেলেন। 1 নাম্বার অবজেকশন হচ্ছে ভাই আমাকে কি প্রোডাক্টটা কিনতে হবে? আমাকে কি প্রোডাক্টটা বারবার কিনতে হবে? আমাকে কি প্রোডাক্টটা ইউজ করতে হবে? এটা হচ্ছে তার একটা ফার্স্ট অবজেকশন। তারপর হচ্ছে ভাই আমার কাছে তো ভাই প্রোডাক্ট গুলো তো অনেক দাম বেশি, মানে অনেক দাম, দামি প্রোডাক্ট বা দাম অনেক বেশি এই প্রোডাক্ট গুলোর আপনাদের। তারপর হচ্ছে সময় নেই আমার কাছে। 3 নাম্বার অবজেকশন হচ্ছে আমার কাছে সময় নাই। 4 নাম্বার হচ্ছে এটা কি এমএলএম কোনো কোম্পানি কিনা, এমএলএম কোম্পানি বা নেটওয়ার্ক মার্কেটিং কিনা, এরকম অবজেকশন। ওই যে কিছুক্ষণ আগে অনেকে বলছে এটা কি এমএলএম কোম্পানি কিনা, এটা কি ডেস্টিনির মতো কিনা। এই যে যখনই কোনো অবজেকশন থ্রো করা হয়, এগুলো কিন্তু ঘুরে ফিরে আমাদেরকে অবজেকশনটাকে হ্যান্ডেলিং করতে হয়। তো দেখেন, তারপর হচ্ছে আমার কাছে টাকা নেই, আমার বাবা মা তো দিচ্ছে না। তারপর হচ্ছে এত বড়, এটা তো বড় লোকের বিজনেস, অনেকে এটা বলে যে এটা তো বড় লোকের বিজনেস। তারপর অনেকে বলে ভাই 2সিসি কিভাবে করব। তারপর হচ্ছে অনেকে বলে যে বাজারে তো অনেক কম দামি প্রোডাক্ট আছে, তো এত কম দামি প্রোডাক্ট থাকতে আমি ফরএভারের প্রোডাক্টটা কেন কিনবো 450 টাকা দিয়ে? তারপর এত বড় কোম্পানি অ্যাডভার্টাইজিং কেন করে না? এত বড় কোম্পানি কেন অ্যাডভার্টাইজিং করে না? ঠিক আছে? তো এই অবজেকশনটা কিন্তু আমাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে। সবাই কি নোট করে ফেলেছেন? সবাই কি নোট করে ফেলেছেন? আমি যেহেতু অনেকবার অনেকভাবেই বলেছি বা অনেকবারই বলেছি, সবাই কি নোট করে ফেলেছেন কিনা? প্রায় তারপর কিভাবে কনভিন্স করবো, অনেকগুলো কোশ্চেন, প্রায় 13 থেকে 14টা অবজেকশন নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে। সেই অবজেকশন গুলো কিন্তু ঘুরে ফিরে আপনার কাছে ফেস করতে হবে, আপনার কাছে কিন্তু আসবে, ঠিক আছে। আচ্ছা, টাকা নেই, এটা তো কমন একটা অবজেকশন যে আমার কাছে টাকা নাই, আমার বাবা মা আমাকে দিচ্ছে না। তারপর হচ্ছে এটা 2সিসি কিভাবে করব। তারপর হচ্ছে ভাই এত বড় কোম্পানি অ্যাডভার্টাইজিং কেন করে না? আপনাদের প্রোডাক্ট গুলা কেন ফার্মেসির দোকানে পাওয়া যায় না? কেন এই প্রোডাক্ট গুলা অ্যাভেলেবল মার্কেটে পাওয়া যায় না? এটাও কিন্তু অনেকে অবজেকশন করে যে এই প্রোডাক্ট গুলা কেন বাজারে পাওয়া যায় না, কেন আপনাদের থেকে নিতে হয়, এই প্রোডাক্ট গুলো বাজারে কেন পাওয়া যায় না। সো এই অবজেকশন গুলো যে আমি যখন এত বড় কোম্পানি অ্যাডভার্টাইজিং কেন দেয় না, যখন এই অবজেকশনটা হ্যান্ডেলিং করব, এই অবজেকশন নিয়ে যখন আমি কথা বলবো, তখন কিন্তু আপনারা সব অ্যান্সার পেয়ে যাবেন, ঠিক আছে। সবাই কি নোট ডাউন করে ফেলেছেন কিনা? আমি এই অবজেকশন গুলো নিয়ে কিন্তু আজকে কথা বলবো আপনাদের সাথে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আজকে আমরা অবজেকশনটাকে যেহেতু হ্যান্ডেল করব সবাই মিলে, আপনাদের অবজেকশনটাই হচ্ছে আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। আপনারা যে অবজেকশন গুলো আমাকে দিয়েছেন বা আপনারা যেই অবজেকশন বা যে চ্যালেঞ্জটা, যে আপনারা যে চ্যালেঞ্জ গুলো আসলে ফেস করেন, সো যে কোনো চ্যালেঞ্জ, দেখেন যে কোনো বিজনেসের যে কোনো চ্যালেঞ্জ কিন্তু আসবেই। আপনি মাথায় রাখবেন যে চ্যালেঞ্জ তখনই আপনি ফেস করতে পারবেন যখন আপনি ওই চ্যালেঞ্জটা ফেস করার জন্য আপনি ক্যাপাবল হবেন। সো যে কোনো অবজেকশন যখন আপনি তখনই হ্যান্ডেলিং করতে পারবেন, দেখেন ঘুরি ফিরে কিন্তু সেম অবজেকশন গুলো কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে। তার মানে আপনি যদি জানেন কালকে পরীক্ষার প্রশ্নপত্রে কোন প্রশ্নগুলি আসবে, যদি সেগুলি আপনি আগে থেকে জেনে যান, তাহলে কালকে আপনি কি পরীক্ষা ভালো দিবেন না খারাপ দিবেন একটু আমাকে বলেন তো। আপনি যদি এটা জানেন যে কালকে পরীক্ষার প্রশ্নপত্রে কোন প্রশ্নগুলি আসবে, সেগুলো যদি আপনি আগে থেকে জেনে যান, আগে থেকে যদি আপনি ওগুলো প্রিপারেশন নিয়ে ফেলেন, তাহলে আপনি পরীক্ষার খাতা কি ভালো রেজাল্ট করবেন না খারাপ 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 পরীক্ষা দিবেন, কোনটা কোনটা করবেন? দেখেন অবজেকশন হচ্ছে এমন একটা জিনিস যে ঘুরি ফিরি 5 বছর আগে বা 10 বছর আগে যে অবজেকশন গুলো আছে, সেম অবজেকশন গুলো এখনো আছে, 5 বছর পরেও কিন্তু সেম অবজেকশন গুলো কিন্তু থাকবে। সো অবজেকশনটা হচ্ছে এমন একটা পার্ট যে ঘুরি ফিরি সেম কোশ্চেন, সেম আপনার কোশ্চেন গুলো কিন্তু করা হয় বা অবজেকশন গুলো কিন্তু করা হয়। সো আপনি যদি জেনে যান যে আপনার প্রসপেক্ট আপনাকে সেম অবজেকশন গুলাই করবে, তাহলে আপনি আগে থেকে যদি প্রিপারেশন নিয়ে ফেলেন যে আপনাকে এই অবজেকশন গুলো হ্যান্ডেল করতে হবে, সো এই ক্ষেত্রে ইজিলি কিন্তু আপনি অবজেকশনটাকে হ্যান্ডেলিং করে ফেলতে পারবেন, ঠিক আছে। সো আমি আজকে কথা বলবো, দেখেন, সো আমি আজকে কথা বলবো এই তিনটে নিয়ে, অবজেকশন হ্যান্ডেলিং করার জন্য যে তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে ফেল্ট, একটা হচ্ছে ফাউন্ড। আমি আবারও বলছি,
অবজেকশনটাকে হ্যান্ডেলিং করার জন্য সবার আগে আপনাকে ফিল করতে হবে, আপনাকে তার জায়গাটা ফিল করতে হবে, দেন হচ্ছে ফেল্ড করতে হবে, দেন হচ্ছে ফাউন্ড করতে হবে, মানে পরিপূর্ণ করে দিতে হবে। ধরেন ধরেন কেউ আপনাকে যদি মুখের উপর বলে, ভাই আমি ফার্স্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেকে বলছে যে এমএলএম কোম্পানি কিনা, আমি এটা নিয়ে শুরু করি যে এটা কি কোনো এমএলএম কোম্পানি কি না, ঠিক আছে? যদি ফার্স্ট অফ অল আপনাকে কেউ যদি এই কোশ্চেনটা করে, তখন আপনি তাকে বলবেন যে ভাই এমএলএম টা কি। দেখেন, যদি কেউ আপনাকে ফার্স্ট কোশ্চেন করে যে এটা কি কোনো এমএলএম কোম্পানি কিনা, তখন আপনি বলবেন যে এমএলএম টা কি, মানে এমএলএম বলতে আপনি কি বুঝেন, মানে বুঝাতে চাচ্ছেন, বা এমএলএম টা কি, আমার তো কোনো আইডিয়া নাই। তখন আপনি তার থেকে জানতে চান যে এমএলএম টা আসলে সে কতটুকু, মানে মাল্টি লেভেল মার্কেটিং সম্পর্কে তার কতটুকু আইডিয়া আছে, ঠিক আছে? মানে এমএলএম সম্পর্কে, এমএলএম এর অর্থ কি, মাল্টি লেভেল মার্কেটিং। এটা হচ্ছে একটা সিস্টেম মানে পণ্য বিক্রি, মানে আপনার পণ্য বিপণন প্রক্রিয়া, এটা একটা, ঠিক আছে? পণ্য বিপণন প্রক্রিয়া বলা হয় মাল্টি লেভেল মার্কেটিং, মানে এটা হচ্ছে একটা পণ্য বিপণন করার একটা সিস্টেম। এমএলএম কিন্তু কখনোই কোনো কোম্পানি না, এমএলএম হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেমটাতে পণ্য বিপণন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়, মানে পণ্যটা বিক্রি করার একটা সিস্টেমকে বলা হয় মাল্টি লেভেল মার্কেটিং। সো আপনি যদি কেউ যদি আপনাকে বলে যে এটা কি কোনো এমএলএম কোম্পানি কিনা, সো ওই ক্ষেত্রে আপনি যেটা করবেন, সবার আগে তার উল্টা রিপিট আপনি কোশ্চেন করবেন যে ভাইয়া এমএলএম টা বলতে কি বুঝাচ্ছেন, বা এমএলএম টা কি আমাকে একটু বলেন, আমি আসলে জানি না, আমার কোনো আইডিয়া নাই। আপনি এভাবে বলবেন। যদি বলে এমএলএম কিনা, তখন বলেন এমএলএম টা কি, যে ভাই এমএলএম টা কি। আপনি খুব মানে একদম মাধুর্য সহকারে বলেন যে এমএলএম টা কি, ঠিক আছে? সো এমএলএম টা যখন আপনি কি জিজ্ঞেস করবেন, তখন সে বলবে ভাই ধরে বলেন এমএলএম মানে হচ্ছে এরকম, ওই যে ডেস্টিনি, ইউনিফিট, এরকম অনেক কোম্পানি ছিল, বিভিন্ন কোম্পানি বাংলাদেশে আসছে, 2 দিন পরে পর এই কোম্পানিগুলো মানুষের টাকা নিয়ে ভাগি যায়, চলে যায়, এই কোম্পানিগুলো থাকে না। তাহলে দেখেন একটা মানুষ, মানে একটা মানুষ দেখেন, একটা ইন্ডাস্ট্রি মানে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। এখন একটা ইন্ডাস্ট্রিতে হাজারো কোম্পানি কাজ করে। এখন ধরেন দুই একটা কোম্পানির মানে ধারণা করে, মানে দুই একটা কোম্পানি সম্পর্কে সে ধারণা করে, সে পুরো ইন্ডাস্ট্রিকে যদি জাজ, মানে একটা জাজ করে, যদি ফ্রি জাজ করে, তাহলে সেটা সম্পূর্ণ বোকামি। ধরেন আমি একটা মানুষ সম্পর্কে জানি না, আমি একটা কোম্পানি সম্পর্কে জানি না, আমি একটা প্ল্যাটফর্ম সম্পর্কে জানি না, তাহলে আমি যখন এই মানুষটা সম্পর্কে জানি না, তাহলে এই মানুষটা সম্পর্কে যদি আমি একটা ফ্রি জাজ করে বসে থাকি যে মানুষটা খারাপ, আচ্ছা বলেন তো সেটা কখনোই, মানে আমি একটা সিস্টেম সম্পর্কে জানি না, আমি একটা প্ল্যাটফর্ম সম্পর্কে জানি না, একটা মানুষ সম্পর্কে জানি না, কিন্তু আমি যদি ওই মানুষটা সম্পর্কে যদি খারাপ মন্তব্য করি, তাহলে এটা কি কখনো একটা মানে একজন মানুষ হিসেবে কখনো কি আমাদের কাজ আছে এটা, যে আমরা কারো সম্পর্কে না জেনে বাজে কমেন্ট করা, এটা কি কখনোই কি, মানে ধরেন একজন বিবেকবান মানুষের কি কখনো এটা দায়িত্বের মধ্যে পড়ে? কখনো কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে না। সো একটা মানুষ যখন আপনাকে কোনো অবজেকশন দিবে, আপনি তাকে আগে বলবেন যে দেখেন আপনি প্ল্যাটফর্ম সম্পর্কে জানেন না, আপনি ফরএভার সম্পর্কে জানেন না, আপনার প্ল্যাটফর্ম সম্পর্কে কোনো আইডিয়া নাই, আপনি আগের কোম্পানি সম্পর্কে আপনার আইডিয়া আছে, ওইটা সম্পর্কে মানে ওইটাকে ধারণা করে বা ওইটাকে মাথায় রেখে আপনি যখন একটা ফ্রি জাজ করতেছেন, তাহলে এটা তো বেকুব, মানে বোকামি করা, এটা তো বোকামির মতো করতেছে যে একটা মানুষ সম্পর্কে আপনি জানেনই না, আপনাকে হয়তো একটা মেয়ে ছেকা দিয়েছে, এখন আপনি মনে করতেছেন বাংলাদেশের সকল মেয়েরই খারাপ, সকল মেয়ে হচ্ছে 2 নাম্বার, তাহলে তো হইলো না ভাই, ওইটা স্পেসিফিক ওই মেয়েটার দোষ। সেম ভাবে একটা ইন্ডাস্ট্রির মধ্যে, ধরেন একটা ইন্ডাস্ট্রি, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে একটা ইন্ডাস্ট্রি, এখন এমএলএম হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং, যেটা বাংলাদেশের 2000 না 1999 থেকে যুব উন্নয়ন কর্পোরেশন থেকে, মানে যুব উন্নয়ন থেকে মূলত বাংলাদেশে আপনার এমএলএম বিজনেসটা শুরু করে, ঠিক আছে? সো ও তখন যেইভাবে তারা কাজটা শুরু করে, আপনি তাদেরকে এটা ক্লিয়ার করেন, তার থেকে শোনার পরে তাকে এটা ক্লিয়ার করেন যে দেখেন, বাংলাদেশে 2000 সাল থেকে বা 1999 সাল থেকে যে সকল কোম্পানি বাংলাদেশে কাজ করেছে, তারা কি করছে, তারা তারা নেটওয়ার্ক মার্কেটিং বলে কাজ করছে, তারা এমএলএম বলে কাজ করছে, কিন্তু তারা কিভাবে কাজ করছে দেখেন। ধরেন ডেস্টিনির কথা যদি কেউ বলে, ডেস্টিনি কি নিজস্ব কোনো প্রোডাক্ট ছিল? এক নাম্বার, ডেস্টিনি কিন্তু নিজস্ব কোনো প্রোডাক্ট ছিল না। তারা কি করছে, বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট তারা ধার করে কিন্তু বিজনেসটা করছে। ধরেন আপনার কালিজিরা তেল বা আদার্স বিভিন্ন প্রোডাক্ট কিন্তু তাদের নিজস্ব ছিল না, তারা কি করছে, ইন্ডিয়া থেকে কিছু প্রোডাক্ট তারা ধার করে বিজনেস করছে। তার মানে তাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নাই। কিন্তু আপনি তাকে বলেন জানেন, একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যদি কাজ করতে চায়, তাহলে তার নিজস্ব প্রোডাক্ট থাকতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে তার নিজস্ব প্রোডাক্ট থাকতে হবে। প্রোডাক্ট ছাড়া যেখানে মানি রোটেশন হয়, ধরেন ডেস্টিনিতে মানুষ কেন ধরা খাইছে, বা বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো হাজার হাজার কোম্পানি কিন্তু গজায়, কিন্তু ওই কোম্পানিগুলো কেন ধরা খাচ্ছে, ওই কোম্পানিতে মানুষ কেন ধরা খাচ্ছে, মানুষ সিস্টেম না বুঝে। ধরেন আমার হাতে একটা ছুরি আছে, এখন ধরেন আমার হাতে একটা ছুরি আছে, এই ছুরির দিয়ে আমি, আমার হাতে একটা ছুরি আছে, ঠিক আছে, আমাকে একটা ছুরি দিল, এখন এই ছুরি দিয়ে আমি ফলও কাটতে পারবো, মানে আপেলও কাটতে পারবো, ফল ফ্রুটও কাটতে পারবো, আবার আমি মানুষকেও মারতে পারবো। এখন এটা কি ছুরির দোষ, নাকি ওই মানুষটার দোষ, যার হাতে ছুরিটা আছে, কার দোষ একটু বলেন তো? ধরেন আপনার হাতে একটা ছুরি দেওয়া হলো, এখন এই ছুরিটা আপনার কেন দেওয়া হলো, আপনি ছুরি দিয়ে ফলও কাটতে পারবেন, ফল ফ্রুটও কাটতে পারবেন, আবার এই ছুরি দিয়ে আপনি মানুষও মারতে পারবেন। এখন এটা কি ছুরির দোষ, নাকি যার হাতে ছুরি আছে তার দোষ? কার দোষ একটু আমাকে জানান দ্রুত।
ইয়েস, মানুষের। সো ইয়েস, ইয়েস, ও মানুষের দোষ। ইয়েস। সো দেখেন আপনার হাতে ছুরি আছে। ধরেন নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা ইন্ডাস্ট্রি। সো এই নেটওয়ার্ক মার্কেটিংটাকে ইন্ডাস্ট্রিটাকে বদনাম করছে কি বাংলাদেশের বিভিন্ন কোম্পানি, বাংলাদেশের লোকাল কিছু কোম্পানি। ধরেন ওই জন্য না ছুরি আমার হাতে আছে। এখন আমি ছুরিটা মানুষ মারতে ব্যবহার করতেছি। তাহলে এটা তো আমার দোষ যে আমি ছুরিটাকে কিভাবে ব্যবহার করতেছি। সো নেটওয়ার্ক মার্কেটিং বা এমএলএম ইন্ডাস্ট্রির মধ্যে এটা কিন্তু এমএলএম কোনো কোম্পানি না। এমএলএম হচ্ছে একটা সিস্টেম। এই সিস্টেমের মধ্যে এই ইন্ডাস্ট্রির মধ্যে যারা কাজ করতেছে, যে সকল কোম্পানি কাজ করতেছে, এখন এই কোম্পানিগুলি মানুষের হাতে কি করতেছে, মানি রোটেশন করতেছে। 2012 সালে দেখেন, 2013 সালে আপনার 10 অক্টোবর বৃহস্পতিবার 44 নং আইনে, আমি আবারও বলতেছি, আপনার খুব ভালো করে নোট করে রাখেন এটা, যে বাংলাদেশে যখন নেটওয়ার্ক মার্কেটিং এর নীতিমালা বা 2010 সালে আপনার 2012 সালে যখন নীতিমালা দেওয়া হয়, 2010 সালের 12 আপনার 2012 সালে যখন নীতিমালা দেওয়া হয়, 2012 সালের আপনার 10 অক্টোবর বৃহস্পতিবার 44 নং আইনে নীতিমালা দেওয়া হয়। ওই নীতিমালার মধ্যে বলা হয়েছে যে যে সকল কোম্পানি মানি রোটেশন করে, ধরেন যে মানি রোটেশন কারা করে, যাদের কোনো প্রোডাক্ট নাই, যারা অলৌকিক কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, যে প্রোডাক্ট আপনি চোখেও দেখতেছেন না। ধরেন যে প্রোডাক্ট চোখে দেখা যায় না, অলৌকিক কোনো প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আপনি একবার নিলে 5 বছর আপনার লাগবে না আর। ঠিক আছে, যে প্রোডাক্ট আপনি একবার, ধরুন একটা টেলিভিশন আপনি একবার নিলেন, বা একটা ফ্রিজ আপনি একবার নিলেন, একটা ইলেকট্রনিক্স একটা পণ্য নিলেন। এখন একটা ইলেকট্রনিক্স পণ্য তো আপনি প্রতি মাসে কিনবেন না, বা প্রতি মাসে আপনি চেঞ্জ করবেন না। ঠিক আছে। সো এই ধরনের প্রোডাক্ট, এবং যে প্রোডাক্ট গুলো অলৌকিক, যেগুলো চোখে দেখা যায় না, তারপর হচ্ছে যেখানে মানি রোটেশন হয়, মানে টাকা দিয়ে টাকার ব্যবসা, যে আপনি 1 লাখ লাগান 2 লাখ হয়ে যাবে, 2 লাখ লাগান 4 লাখ হয়ে যাবে, 4 লাখ লাগালে 8 লাখ হয়ে যাবে, মানি রোটেশন ব্যবসা। এবং যে সকল ব্যবসা আদম ব্যবসা, যে মানুষ ঢুকাইলে টাকা, সেগুলো কিন্তু বাংলাদেশে সম্পূর্ণ নিষিদ্ধ, এবং শুধুমাত্র বাংলাদেশে না, পুরো পৃথিবী জুড়ে কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। এখন ডেস্টিনির কথা যখন বলবে, দেখেন ডেস্টিনি কি নিয়ে ব্যবসা করছে। ডেস্টিনি ব্যবসা করছে যে 2010 সালের বা 2000 সাল থেকে যে ব্যবসা শুরু করছে তারা, এক নম্বর হচ্ছে তাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নাই। ঠিক আছে। এখন যেহেতু কোনো নিজস্ব প্রোডাক্ট নেই, তারা কি করছে, ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট নিয়ে তারা কাজ শুরু করছিল। তাদেরও প্রোডাক্ট ছিল, বাট ওগুলো তাদের নিজস্ব না, ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট, মানে ধার করা কিছু প্রোডাক্ট নিয়ে তারা শুরু করছিল। এখন ধার করা কোম্পানি কি বেশি দিন টিকে? টিকে না। তো এখন যেহেতু তারা ধার করা কিছু বিভিন্ন প্রোডাক্ট নিয়ে শুরু করছিল, এখন ওই প্রোডাক্ট গুলা যখন আরেকটা কোম্পানি, যে কোম্পানি থেকে তারা প্রোডাক্টটা নিত, যখন ওই কোম্পানি প্রোডাক্টটা দেওয়া বন্ধ করে দিচ্ছে, তখন কিন্তু ডেস্টিনি চলে গেছে ট্রি প্লান্টেশনে। ডেস্টিনি কয়েকটা সিস্টেম তারা চেঞ্জ করছে। যেমন ট্রি প্লান্টেশন তারা চলে গেছে। ট্রি প্লান্টেশন হচ্ছে কি, যে একটা গাছ লাগাইছে, ধরেন এই গাছটা আপনাকেও দেখালো আমাকেও দেখালো, বলতেছে কি গাছটা বাড়তেছে, আপনার টাকাটা 1 ইঞ্চি করে বাড়তেছে, মানে গাছটা যত বড় হবে আপনার টাকাটাও কিন্তু বাড়তেছে। এখানে এই গাছটা বিক্রি করব, এই গাছটা বিক্রি করে আপনাকে এখান থেকে প্রফিট দেওয়া হবে। চিন্তা করেন, যে গাছ লাগাইছে যেটা অলৌকিক, মানে এই গাছটা কখন বাড়বে, কখন আমি গাছটা বিক্রি করব, কখন আমি প্রফিট পাবো। তার মানে দেখেন ট্রি প্লান্টেশনে গেছে, ট্রি প্লান্টেশন, এবং গেছে তারা ইনভেস্টিং প্ল্যানে। ইনভেস্টিং প্ল্যান হচ্ছে ইনভেস্টিং প্ল্যান হচ্ছে কি জানেন, ব্যাংকের মতো। ধরেন আপনি 10 লাখ টাকা রাখবেন। এখন 10 লাখ টাকা আপনি কোথায় রাখতে সেফ, মানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, বলেন তো? 10 লাখ টাকা আপনার কাছে আছে, এখন এই 10 লাখ টাকা আপনি কোথায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আমাকে একটু জানাবেন। অবশ্যই ব্যাংকে, নাকি? যেহেতু ব্যাংক হচ্ছে সেফ একটা জায়গা, যে আমি ব্যাংকে টাকাটা জমা রাখবো। এখন মানুষ তো, ধরেন 2000 সালে মানুষ তো এত বেশি টেকনোলজি অ্যাডভান্স ছিল না, মানুষের কাছে ওই পরিমাণ প্রযুক্তি ছিল না। যখন আমার বাবাকে বলা হয়েছে যে আপনি এখানে টাকাটা জমা রাখলে, মানে ওরা বলছে এটা ব্যাংক, এটা আপনি 1 লাখ রাখলে 2 লাখ হয়ে যাবে, মানে এটা প্রফিট বেশি দেয়, এই কোম্পানি প্রফিটটা বেশি দেয়। সো সুদ বেশি দেয় বা প্রফিটটা বেশি দেয়। তো মানুষকে যখন বলছে যে আপনি এখানে 1 লাখ রাখলে 2 লাখ হয়ে যায়, 2 লাখ রাখলে 4 লাখ হয়ে যায়, 4 লাখ রাখলে 8 লাখ হয়ে যায়, তখন আমার বাবা চিন্তা করতেছে, যদি 1 লাখ রাখলে 2 লাখ হয়, তাহলে আমি 1 লাখ কেন রাখবো, আমি 4 লাখ রাখি 8 লাখ হয়ে যাক, বা আমি 10 লাখ রাখি 20 লাখ হয়ে যাক। তো মানুষ তো তখন একটু মানে সহজ সরল ছিল, মানুষ এত বেশি টেকনোলজি অ্যাডভান্স ছিল না, যে একটা জিনিস মানে রাইট অর রং সেটা গুগলে সার্চ করলে তো চলে আসতেছে। এখন কিন্তু একটা মানুষকে আপনি সহজে বোকা বানাতে পারবেন না, কারণ 21st সেঞ্চুরি, যে কোনো কিছু গুগলে সার্চ করলে কিন্তু চলে আসে। কিন্তু আগে তো গুগল বলতে মানুষ চিনতো না। তো এই ক্ষেত্রে মানুষ যতটুকু বুঝতো ততটুকু মানুষ বিশ্বাস করে কি করতো, টাকাটা জমা রাখতো। তো এইভাবে ডেস্টিনিতে কয়েক হাজার কোটি টাকা, ডেস্টিনিতে কি করছে, যারা সাধারণ পাবলিক, তারা কি করছে, টাকাটাকে ওখানে ইনভেস্ট করছে। কেন ইনভেস্ট করছে? টাকা, মানে লোভের আশা, মানে টাকা বাড়বে, এটা সামান্য, এটা লোভও না, যে টাকাটা বাড়বে আমি রাখি, সমস্যা কি, এটা তো ব্যাংক। তো মানুষ চিন্তা করছে আমি ব্যাংকে থেকে, মানে ব্যাংকে যেই প্রফিট হচ্ছে তার থেকে বেশি প্রফিট যদি এখানে হয়, তাহলে আমি এখানে টাকাটা রাখি। এই কারণে টাকাটা রাখার পর সরকার কেন বাজেয়াপ্ত করছে দেখেন, এক নম্বর হচ্ছে ব্যাংক সেক্টর গুলি প্রচুর ক্ষতিগ্রস্ত হইতেছিল। এক নম্বর হচ্ছে কেন, একটা ব্যাংক, দেখেন একটা ব্যাংক সেক্টর যদি, বাংলাদেশে যদি কোনো ব্যাংক আপনি যদি অনুমোদন নিতে চান, তাহলে 400 কোটি টাকা, আমি আবার বলতেছি, একটা ব্যাংক যদি আপনি
অনুমোদন নিতে চান সরকার থেকে, তাহলে 400 কোটি টাকা আপনাকে সরকারকে জামানত দিয়ে তারপর একটা ব্যাংক ইন্ডাস্ট্রি আপনি খুলতে পারেন, মানে একটা ব্যাংক কোম্পানি। এখন একটা ব্যাংক 400 কোটি টাকা সরকারকে জামানত কেন দিচ্ছে? যদি ওই ব্যাংকটা বন্ধ হয়ে যায়, যেন কাস্টমারদের টাকাটা সরকার যেন পরিশোধ করতে পারে ওই 400 কোটি টাকা থেকে। এই জন্য সরকার আগে কিছু কি করে, আগে কিছু জামানত নেয় ব্যাংক থেকে। তো সেম ভাবে এখন কথা হচ্ছে একটা ব্যাংক তাহলে 400 কোটি টাকা জামানত দিয়ে একটা ব্যাংক খুলে বসছে, কিন্তু তাদের কাছে ক্লায়েন্ট আসতেছে না। ক্লায়েন্ট সব কোথায় যাচ্ছে? ক্লায়েন্ট সব চলে যাচ্ছে ডেস্টিনিতে। কেন? প্রফিট বেশি ডেস্টিনিতে, ব্যাংক থেকে ডেস্টিনি প্রফিট বেশি দিচ্ছে। এখন ডেস্টিনি প্রফিট কেন বেশি দিতে পারতেছে? ডেস্টিনি দেখাচ্ছে ভাই টাকা রাখলে মানে টাকা তো দ্বিগুণ হচ্ছে, অথচ আপনার আমার টাকা কিন্তু এগুলি সব। তো এখন মানুষও কি করছে, ওই টাকা মানে প্রফিটের আশায়, বেশি প্রফিটের আশায় ডেস্টিনিতে টাকাটা জমা রাখছে। এখন সরকার যখন দেখছে যে ব্যাংক ইন্ডাস্ট্রি গুলি ধরা খাচ্ছে, ব্যাংক ইন্ডাস্ট্রি গুলোতে মানুষ টাকা রাখতেছে না, তখন ব্যাংক ইন্ডাস্ট্রি গুলি ক্ষতিগ্রস্ত দিকে চলে যাচ্ছে। তখন সরকার চিন্তা করলো যে তাহলে টাকাটা মানুষ কোথায় রাখতেছে, তখন দেখতে পেলো যে ডেস্টিনিতে টাকাটা রাখতেছে, কিন্তু ডেস্টিনির কোনো লাইসেন্স নাই, ডেস্টিনির কোনো অনুমোদন নাই, কোনো কিছুই কিন্তু নাই। এবং ডেস্টিনি বলছিল সরকারকে যে আমি পদ্মা সেতু করে দিব, পদ্মা সেতু কার হবে? আমার বাপের নাম হইতে হবে, আমার নাম হইতে হবে। তো সরকার তো খেপছে যে ভাই তুমি যে পদ্মা সেতু করে দিবা, এত কোটি টাকা তোমার কাছে কোত্থেকে আসছে, এগুলো কার টাকা? তো সরকার যখন ইনভেস্টিগেশন করছে আপনার গোয়েন্দারা, তখনই মূলত রফিকুল আমিনকে ধরছে যে এগুলো তো সব মানুষের টাকা, তোমার কাছে মানুষের টাকা কিভাবে আসছে? না তোমার কোনো লাইসেন্স আছে, না তোমার কোনো অনুমোদন আছে, তাহলে তুমি মানুষের টাকা কেমনে তোমার কাছে আসলো? যেখানে ব্যাংক 400 কোটি টাকা জামানত নিয়ে বসে আছে, সেখানে তুমি এত কোটি টাকার মালিক কিভাবে হয়ে গেল? বুঝতে পারছেন? আপনারা সবাই কি ক্লিয়ার? সো এখানে মানি রোটেশন হইছে, মানি রোটেশন মানে টাকা দিয়ে টাকার ব্যবসা। তো টাকা দিয়ে টাকার ব্যবসা তো ইসলামও হারাম, টাকা দিয়ে টাকার ব্যবসা করা তো ইসলামও হারাম। সো এই জন্য কিন্তু ডেস্টিনিকে কি হয়েছে, ক্লব করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। যে মানে বলো না, যখন কোনো টাকা সরকারের কাছে চলে যায়, তখন ওই জনগণের টাকাটা সরকারের টাকা হয়ে যায়। যেমন ক্যাসিনো, ক্যাসিনোতে কোটি কোটি টাকা, সম্রাট, এই যে সম্রাটকে ধরা হয়েছে, কোটি কোটি টাকা তাদের ক্যাসিনোতে পাইছে। এখন এই কোটি কোটি টাকা কাজ ছিল, এগুলো কিন্তু মানুষের টাকা। মানুষ ওখানে জুয়া খেলতে গেছে, কিন্তু যখন জুয়া খেলে মানুষ ধরা খাইছে, তখন এই টাকাগুলো ওখানে ছিল। তাহলে দেখেন কোটি কোটি টাকা যখন সরকার বাজেয়াপ্ত করছে, তাহলে এগুলি কিন্তু মানুষের টাকা, এগুলো কিন্তু সম্রাটের টাকা না। তাহলে মানুষের টাকাই কিন্তু সরকারের কাছে যখন চলে যায়, তখন এটা সরকারের কোষাগারে যখন চলে যায়, এটা সরকারের টাকা হয়ে যায়, এটাই স্বাভাবিক। তো সরকার যেহেতু বাজেয়াপ্ত করছে ডেস্টিনিকে, এই জন্য ডেস্টিনি কিন্তু ক্লাব খাইছে, ডেস্টিনি কিন্তু ধরা খাইছে। তাহলে ওখানে কি নাই? এক নম্বর হচ্ছে ওখানে আদম ব্যবসা ছিল, যে মানুষ ঢুকান, আপনি জয়নিং ফিস আছে, যে আপনি একজনকে 500 টাকা দিয়ে ঢুকান, একজনকে 5,000 টাকা বা 6,000 টাকা দিয়ে ঢুকান, মানে আপনি জয়নিং ফিস যেখান থেকে নিবে, যে জয়নিং ফিস আপনি মানে একজনকে জয়নিং করালে 5,000 টাকা, আপনি একজনকে জয়নিং করালে তাকে জয়নিং করাইতে 5,000 টাকা লাগবে বা 6,000 টাকা লাগবে, তাহলে মনে করবেন যে সেটা সম্পূর্ণ হচ্ছে স্ক্যাম যুক্ত একটা প্ল্যাটফর্ম, যেখানে জয়নিং করতে টাকা লাগে, যেখানে আপনি ইনভলভ হইতে টাকা লাগে, সেটা সম্পূর্ণ একটা স্ক্যাম। ঠিক আছে? কেননা জয়নিং হইতে জয়নিং ফিস সম্পূর্ণ ফ্রি করতে হবে, জয়নিং ফিস মানে কোনো জয়নিং এর টাকা 1 টাকাও নেওয়া যাবে না। তো ফরএভারে দেখেন, আপনারা যে জয়নিং করেছেন, আপনারা যে রেজিস্ট্রেশন করেছেন, আপনারা যে একটা 12 ডিজিটের আইডি নাম্বার পেয়েছেন এবং আপনারা যে একটা পাসওয়ার্ড পেয়েছেন, আপনাদের কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে। তো ফরএভারে কিন্তু কোনো জয়নিং ফিস নাই। তো এখন কথা হচ্ছে দেখেন, যে যেহেতু এই সকল কোম্পানির কারণে বাংলাদেশের মানুষ একটা ধরা খাইছে, এখন মানুষ কিন্তু ওই কারণে একটা নেগেটিভ। ঠিক আছে? এখন কথা হচ্ছে দেখেন, একটা ইন্ডাস্ট্রির মধ্যে ওনাকে বলবো, দেখেন একটা ইন্ডাস্ট্রির মধ্যে ভালো খারাপ তো ভাই থাকবেই। ধরেন একটা এই যে করোনার মধ্যে রিজার্ভ হাসপাতাল দুর্নীতি করছে কিনা? রিজার্ভ হাসপাতাল দুর্নীতি করছে। এখন আপনি কি ধরেন মেডিকেল ইন্ডাস্ট্রির মধ্যে যদি একটা মেডিকেল যদি দুর্নীতি করে, তাহলে আপনি কি পুরো মেডিকেল ইন্ডাস্ট্রিকে বদনাম করতে পারবেন? আমাকে একটু বলেন, যে একটা মেডিকেল ইন্ডাস্ট্রির মধ্যে একটা হসপিটাল যদি সিঙ্গেল একটা হসপিটাল যদি মানুষের সাথে দুর্নীতি করে, আপনি কি পুরো ইন্ডাস্ট্রিকে কখনো বদনাম করতে পারবেন? একটা ব্যাংক ইন্ডাস্ট্রির মধ্যে যদি একটা ব্যাংক মানুষের সাথে ফ্রড করে, যদি ব্যাংক মানুষের টাকা নিয়ে ভাগিয়ে যায়, তাহলে আপনি কি পুরো ব্যাংক ইন্ডাস্ট্রিকে বদনাম করতে পারবেন? কারণ ব্যাংক ইন্ডাস্ট্রি তো শুধুমাত্র একটা ব্যাংক না যে শুধু ইসলামী ব্যাংক, অনেকগুলো ব্যাংক আছে। সো কোন ব্যাংক যদি ফ্রড করে, এটা তো স্পেসিফিক ওই ব্যাংকের দোষ, এটা তো পুরো ইন্ডাস্ট্রি কখনো দোষ হতে পারে না। ধরেন একটা চিকিৎসা ইন্ডাস্ট্রির মধ্যে একটা ডাক্তার একটা বাচ্চাকে ভুল ট্রিটমেন্ট করে মেরে ফেলছে, একটা বাচ্চাকে ভুল ট্রিটমেন্ট করে ডক্টরে মেরে ফেলছে। এখন আপনি কি বলতে পারেন যে বাংলাদেশের সকল ডাক্তার ভুয়া ডাক্তার? সকল ডাক্তারের কোনো সার্টিফিকেট নাই, সকল ডাক্তার আপনার একদম মানে ভুয়া সার্টিফিকেট নিয়ে ডাক্তারি করছে, আপনি কি কখনোই কথা বলতে পারবেন? তাহলে তো আপনি ডাক্তারেরও মামলা খাবেন। তার মানে কথা হচ্ছে যে স্পেসিফিক একটা ইন্ডাস্ট্রির মধ্যে ভালো খারাপ থাকবে। এখন ভালোটা আছে বলে খারাপটা আছে। আমরা বলি না যে বাজারে 1,000 টাকার আসল নোট আছে বলে কিন্তু নকল নোট আছে। বাজারে 1,000 টাকার আসল নোট আছে বলে কিন্তু নকল নোটটা আছে। আপনারা এভাবে বলবেন যে বাজারে 1,000 টাকার আসল নোট আছে বলে কিন্তু নকল নোট আছে। এখন 1,000 টাকার আসল নোট আপনার হাতে, আপনি যখন একটা নোট নিবেন, যাচাই করার দায়িত্ব আপনার, যে আপনি কি আসলটা নিচ্ছেন নাকি নকলটা নিচ্ছেন। আবারও বলতেছি, যে বাজারে 1,000 টাকার আসল নোটও আছে, নকল নোটও আছে। কিন্তু যাচাই করে নেওয়ার দায়িত্ব কার? বলেন তো, যাচাই করে নেওয়ার দায়িত্ব কার? আমার না, আপনার না? আমাদেরই তো যাচাই করে নেওয়ার দায়িত্ব। এখন আমি যদি 1,000 টাকার নকল নোট একবার আমার হাতে পড়ে যায়, এখন আমি যদি মনে করি যে বাজারে সকল নোটই নকল, তাহলে তো আমি বোকা। কেন? বাজারে তো আসল নোট আছে বলেই তো নকল নোটটা আসছে। কিন্তু বাজারে তো 3,000 টাকার নকল নোট নাই।
কেন 3000 টাকার নকল নোট নাই? যে আসল নোট নাই বলে কিন্তু নকল নোটটা নাই। এখন বুঝতে হবে যে ডেস্টিনিতে মানুষ ধরা গেছে কেন? টাকা ইনভেস্ট করছে। মানুষ ওখানে ধরা গেছে কেন? মানি রোটেশন হইছে এই কারণে। কিন্তু এখন কথা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টসটা কি? ওনাকে বলবেন যে ফরএভার সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? ফরএভার লিভিং কত সাল থেকে কত সাল বিজনেস করতে আপনি ফরএভার লিভিং প্রোডাক্ট 43 বছর একটা এস্টাবলিশড ব্র্যান্ড, একটা এস্টাবলিশড প্ল্যাটফর্ম যে 1978 থেকে 2021 সাল পর্যন্ত আজকে 43 বছর কাজ করতেছে। কতটা দাও? একটা দুইটা না, 170টা দেশে ফরএভার কাজ করতেছে 43 বছর ধরে। তাহলে আপনার কি মনে হয় যে একটা কোম্পানি 43 বছর 170টা দেশে বিজনেস করে, আপনার কি মনে হয় এই 43 বছর কি ফরএভার মানুষকে বোকা বানাই গেছে, মানুষের সাথে ফ্রড করে গেছে, মানুষের সাথে স্ক্যাম করছে? তাহলে কি এই কোম্পানি বেশি দিন টিকতো? আপনি কি মনে হয়? বলে না ওই যে আমরা একটা এক্সাম্পল দিই যে বেশি আপনি কম সময় ধরে অনেক কম সংখ্যক মানুষকে বোকা বানাতে পারবেন। এটাও বলে দেন যে কম সময় ধরে অনেক কম মানুষকে কিন্তু বোকা বানানো পসিবল। আবার অনেক কম সময় ধরে অনেক বেশি মানুষকে কিন্তু বোকা বানানো যায়। কিন্তু অনেক বেশি সময় ধরে অনেক বেশি সংখ্যক জনগোষ্ঠীকে কখনো কিন্তু বোকা বানানো যায় না। সো এই ক্ষেত্রে ফরএভার লিভিং প্রোডাক্টস কি? ফরএভার লিভিং প্রোডাক্টস হচ্ছে এমএলএম ইন্ডাস্ট্রির মধ্যে একটা কোম্পানি, ঠিক আছে মানলাম ফরএভার লিভিং প্রোডাক্টস এমএলএম ইন্ডাস্ট্রির মধ্যে একটা কোম্পানি, কিন্তু ফরএভার কি কোম্পানি? ডাইরেক্ট সেলিং। ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মধ্যে ফরএভার হচ্ছে নাম্বার 1 একটা কোম্পানি। ডাইরেক্ট সেলিংটা কি আমি একটু আপনাদেরকে দেখাই, যে অনেকের ডাইরেক্ট সেলিং সম্পর্কে হয়তো অনেকের আইডিয়া নাই। আমি আপনাদেরকে ডিরেক্ট আইডি থেকে দেখাচ্ছি। ওয়েট, যে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মধ্যে ফরএভার হচ্ছে একটা নাম্বার 1 কোম্পানি। সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আজকে আমি অনেকগুলো কোশ্চেন অ্যান্সার দিব, তো অবশ্যই আপনারা নোট করে ফেলবেন। যে কথাগুলো বলতেছে এই ইনফরমেশন গুলো কিন্তু আপনাদের জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে ডাইরেক্ট সেলিং কি, যেহেতু ফরএভার লিভিং প্রোডাক্ট হচ্ছে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মধ্যে নাম্বার একটা কোম্পানি, যে ডাইরেক্ট সেলিংটা কি আসলে? ডাইরেক্ট সেলিং আপনি কিভাবে দেখাবেন যে ডাইরেক্ট সেলিংটা কি? আচ্ছা আমি ফেসবুকে ঢুকতেছি। ওয়েট, ফেলেন যে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন হবে না, কারণ 2012 সালে 10 অক্টোবর বৃহস্পতিবার যে নীতিমালা দেওয়া হয়, নীতিমালার মধ্যে বলা হয়েছে যে সকল কোম্পানির নিজস্ব প্রোডাক্ট থাকবে, যে সকল কোম্পানির প্রোডাক্ট নিয়ে কাজ করবে, যেখানে কখনো মানি রোটেশন হবে না, যেখানে কোনো মানুষ ঢুকালে টাকা এই সিস্টেম থাকবে না। ধরেন আপনি ফরএভারে যদি 1000 মানুষও ঢুকান, আপনাকে কি ফরএভার একটা টাকাও দিবে? আপনি বাংলাদেশের 18 কোটি মানুষকে আপনার টিমে জয়েনিং করালেন, বলেন তো ফরএভার আপনাকে একটা টাকাও কি দিবে? আমাকে একটু জানান তো চ্যাট বক্সে, যে আপনি যদি বাংলাদেশের 18 কোটি মানুষকে জয়েনিং করাই ফেলেন, আপনাকে কি ফরএভার একটা টাকাও কি দিবে কিনা? আপনি যদি বাংলাদেশের 18 কোটি মানুষকে জয়েনিং করান, ফরএভার আপনাকে একটা টাকাও দিবে, কারণ এখানে মানি রোটেশন বা আদম ব্যবসা নাই যে আপনি মানুষ ঢুকালে এখানে টাকা কামাবেন। এটা নট, এটা হচ্ছে একটা প্রপার বিজনেস, একটা প্রপার সিস্টেমে ফরএভার কাজ করে। সো ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনটা কি একটু আমি দেখা দিচ্ছি। ডাইরেক্ট সেলিংটা আপনি কোথায় পাবেন? মানে এমএলএম একটা ইন্ডাস্ট্রি, এটা একটা সিস্টেম, এই সিস্টেমের মধ্যে ফরএভার কাজ করে, ঠিক আছে, এটা একটা ইন্ডাস্ট্রির মধ্যে ফরএভার একটা কোম্পানি, কিন্তু ফরএভার হচ্ছে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মধ্যে নাম্বার 1 একটা কোম্পানি। দেখেন আমি দেখাচ্ছি। আচ্ছা এই যে দেখেন এখানে নিচে দেওয়া আছে, আপনারা দেখতে পারতেছেন কিনা? নিচে একদম নিচে দেখেন, নিচে আমি এই যে দেখেন ডিএসএ, ডিএসএ হচ্ছে কি উই আর প্রাউড মেম্বার্স অফ দ্য ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, মানে ফরএভার লিভিং প্রোডাক্ট। দেখতেছেন আপনারা সবাই কি দেখা যাচ্ছে কিনা? একদম নিচে জয়েন দ্য কনভারসেশনের নিচে লেখা আছে একদম, এটা মোবাইল থেকে ঢুকলে আরো ভালোভাবে বোঝা যায়। যেখানে লেখা আছে দেখেন জয়েন দ্য কনভারসেশন, লেখা আছে যে ডিএসএ মানে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, ঠিক আছে। সো উই আর প্রাউড মেম্বার্স অফ দ্য ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। সো ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে ফরএভার হচ্ছে একটা নাম্বার 1 একটা কোম্পানি হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট। সো এটা হচ্ছে একটা ডাইরেক্ট সেলিং, একটা ইন্ডাস্ট্রির মধ্যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মধ্যে ফরএভার হচ্ছে ডাইরেক্ট সেলিং কোম্পানি, ঠিক আছে। এই যে দেখেন ডিএসএ, দেখতেছেন আপনি সবাই? সবাই কি দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানান। যে একদম নিচে দেওয়া আছে ডাইরেক্ট সেলিং ডিএসএ, মানে উই আর প্রাউড মেম্বার্স অফ দ্য ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। সবাই কি দেখতে পাচ্ছেন? একদম নিচে দেওয়া আছে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মধ্যে ফরএভার হচ্ছে নাম্বার 1 একটা কোম্পানি। সো আপনি তাকে বলেন যে ফরএভার হচ্ছে ডাইরেক্ট সেলিং একটা কোম্পানি, যেহেতু এখানে আপনি সবাই কি দেখছেন কিনা? সবাই কি দেখতে পেয়েছেন কিনা? ওকে, ভালো, ইয়েস স্যার। ওকে, সো ফরএভার হচ্ছে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মধ্যে নাম্বার 1 একটা কোম্পানি, কারণ পুরো পৃথিবী জুড়ে এখন ফরএভার মানে পুরো পৃথিবী জুড়ে যে সকল কোম্পানি কাজ করতেছে তারা হচ্ছে ডাইরেক্ট সেলিং কোম্পানি। সো ফরএভার হচ্ছে ডাইরেক্ট সেলিং একটা অ্যাসোসিয়েশনের মধ্যে একটা কোম্পানি যারা ডাইরেক্ট সেলিং সিস্টেমে কাজ করে।
আমি যদি স্লাইডে চলে যাই আপনাদেরকে যেখানে আমি ছিলাম, তো আপনাদের বুঝতে হবে যে ফরএভার হচ্ছে ডাইরেক্ট সেলিং একটা কোম্পানি। তো ডাইরেক্ট সেলিং আপনি কাজ করবেন। এখন কথা হচ্ছে মানুষ কেন ধরা খাইছে, আপনি কেন ফরএভারে ধরা খাবেন না? দেখেন, এক নম্বর হচ্ছে যে আপনি কি এখানে কোনো টাকা ইনভেস্ট করতেছেন? আপনার কি এখানে জয়েনিং করতে কোনো টাকা লাগছে? এক নাম্বার কোশ্চেন করেন যে ফরএভারে কি জয়েনিং ফিস আছে? আপনি কি এখানে জয়েনিং করতে ফরএভার কি আপনার থেকে একটা টাকাও নিছে বা আমি কি নিছি? উনি বলবেন না। আচ্ছা, ফরএভারে যে আপনি প্রোডাক্ট গুলো নিবেন, আপনি কি এখানে টাকা ইনভেস্ট করবেন নাকি আপনি প্রোডাক্ট শপিং করবেন? ধরেন সাপোজ আপনি একটা সুপার শপে গেলেন বা একটা শপিং মলে ঢুকলেন। শপিং মলে আপনার ৫,০০০ টাকার প্রোডাক্ট ভালো লাগছে, আপনি ৫,০০০ টাকা শপিং করলেন। আচ্ছা, ৫,০০০ টাকা শপিং করে নিয়ে আসছেন, ২ দিন পর দেখলেন যে ওই শপিং মলে আগুন লেগে গেছে, ওই শপিং মলে চুরি হয়ে গেছে, ওই শপিং মলের মালিক মারা গেছে। আপনার আমার কি একটা টাকাও লস আছে? বলেন তো? আপনার আমার কি একটা টাকাও লস আছে? আমি ৫,০০০ টাকা শপিং করলাম, আমি ৫,০০০ টাকার টাকা দিলাম, প্রোডাক্ট নিয়ে চলে আসছি। ২ দিন পরে শুনলাম ওই শপিং মল আগুন লেগে পুড়ে গেছে। ২ দিন পর শুনলাম ওই শপিং মলের মালিক মারা গেছে। ২ দিন পরে শুনলাম ওই শপিং মলে চুরি হইছে। কিন্তু আপনার আমার একটা টাকাও কি লস আছে? একটু ওনাকে আপনি এই কোয়েশ্চেনটা করেন। ঠিক আছে? উনি বলবে ইয়েস, না। তার মানে ইয়াস, অবশ্যই না। সো এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে ফরএভার লিভিং প্রোডাক্টস এখানে কি করতেছে, যে ফরএভার লিভিং প্রোডাক্টস হচ্ছে আপনাকে যে শপিং টার্নওভারটা কমপ্লিট করতে হচ্ছে, বলতেছে যে আপনি কিভাবে শপিং করার মাধ্যমে আপনি কাজকে স্টার্ট করবেন, যেখানে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে না। আর ফরএভারে আপনি ১০০০ মানুষকে ঢুকাইলে ফরএভার আপনাকে টাকা দিবে না। ফরএভার হচ্ছে একটা প্রপার সিস্টেম যেখানে একটা টোটাল টার্নওভার কমপ্লিট করতে হয়। আপনি যদি টার্নওভার কমপ্লিট করেন, ওই টার্নওভার থেকে ফরএভার আপনাকে পার্সেন্টেজ বা প্রফিট শেয়ার করবে। সাপোজ ধরেন আপনার টিমে ১০০ টাকার টার্নওভার তৈরি হয়েছে। ওই ১০০ টাকার থেকে আপনাকে ফরএভার 30% প্রফিট শেয়ার করবে, মানে ৩০ টাকা। আপনার টিমে ধরেন ১,০০০ টাকার টার্নওভার কমপ্লিট হয়েছে। ওই ১,০০০ টাকার টার্নওভার থেকে ফরএভার আপনাকে দিবে 30% প্রফিট, মানে আপনার ৩০০ টাকা। আপনার টিমে যদি ১০,০০০ টাকার টার্নওভার তৈরি হয়, ওই ১০,০০০ টাকার টার্নওভার থেকে ফরএভার আপনাকে দিবে ৩,০০০ টাকা। সো দেখেন, ফরএভার কি মানুষ ঢুকাইলে টাকা নাকি টার্নওভার কমপ্লিট করলে টাকা? একটু আমাকে বলেন তো, যে ফরএভার কি আপনি হাজার হাজার মানুষ ঢুকাইলে টাকা পাবেন নাকি একটা টোটাল বিজনেস, যে একটা দোকানে ধরেন একটা দোকানের মালিক সে আজকে ১,০০,০০০ টাকা সেল করছে। একটা দোকান, আপনি একটা দোকান নিয়ে বসছেন, আপনি ১,০০,০০০ টাকা সেল করছেন। তাহলে ১,০০,০০০ টাকা সেল থেকে আপনি কি করবেন? আপনার অফিস কস্ট, আপনার গাড়ি ভাড়া সবকিছু বাদ দিয়ে আপনার প্রফিট হলো ধরেন ১,০০,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা। ঠিক আছে? আপনার অফিস ভাড়া আছে, কারেন্ট বিল আছে, আপনার স্টাফদের খরচ আছে, সব খরচ বাদ দিয়ে ওই ১,০০,০০০ টাকার টার্নওভার থেকে আপনার প্রফিট কত? ১০,০০০ টাকা হবে না? ১০,০০০ টাকাই তো হবে। তার মানে আপনি কি প্রপার একটা বিজনেস। সো ফরএভার হচ্ছে একটা প্রপার বিজনেস, যে এখানে টার্নওভার কমপ্লিট করলে ফরএভার আপনাকে প্রফিট শেয়ার করবে। আপনি টার্নওভার নাই, আপনার কোনো প্রফিটও নাই। সো আপনি এখানে মানুষ ঢুকাইলে যে টাকা পাবেন, এখানে যে আদম ব্যবসা বা মানি রোটেশন হয়, বা এখানে যে আপনার আপনার এখানে যে আপনি শুধু ঘুমায়, ঘুমায় ইনকাম করবেন, এই বিজনেসটা কিন্তু ফরএভার না। সো প্রপার নেটওয়ার্ক মার্কেটিং যে বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এমন একটা বিজনেস যেটা হচ্ছে 21st সেঞ্চুরির বিজনেস, ২১ শতাব্দীর বিজনেস, যেটাকে বলছে কি রবার্ট টি কিওসাকি। রবার্ট টি কিওসাকি কে? উনি হচ্ছে আমেরিকার ফাইন্যান্সের গুরু ওনাকে বলা হয়। তো উনি যেহেতু বলছে যে ফাইন্যান্সের গুরু, যিনি হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর, উনি বলছে যে এটাকে 21st সেঞ্চুরি বিজনেস, যে রাজকীয় বিজনেস। তাহলে এই যে উনি বললো এই কথাটা, তাহলে উনি কেন বলছে? অবশ্যই উনি বুঝতে পারছে যে এটা কতটা মানে রিভলিউশনারি বিজনেস, যেটা কতটা এটা গ্রো করবে পুরো পৃথিবী জুড়ে এখন। তাহলে অবশ্যই বুঝতে হবে যে এটাকে প্রপারলি বিজনেস করতে হবে। ভাই, ছুরি আমার হাতে, এখন ছুরিটাকে আমি কিভাবে ব্যবহার করবো? আমি কি মানুষ মারতে ব্যবহার করবো নাকি আমি ফল কাটবো, সেটা হচ্ছে সম্পূর্ণ আমার ব্যাপার। তো এখন কোন কোম্পানি যদি ছুরি দিয়ে মানুষ মারে, এটা তো ভাই ছুরির দোষ না, এটা তো ছুরির দোষ না, ওই মানুষটার দোষ। এটা ওই স্পেসিফিক ওই কোম্পানির দোষ। তো একটা ইন্ডাস্ট্রির মধ্যে ভালো খারাপ থাকবেই, আর ভালো আছে বলে খারাপ আছে দুনিয়াতে। এখন দুনিয়া টিকে আছে কেন? ভালো মানুষ আছে বলে তো দুনিয়া টিকে আছে, খারাপ মানুষের জন্য, তা নাকি? তো এই জন্য ভালো মানুষের আড়ালে খারাপ মানুষও থাকবে, আর ভালো কোম্পানির আড়ালে খারাপ কোম্পানি মানুষের সাথে প্রতারণা করবে, সুযোগ নিবে। কিন্তু আপনার আমার দায়িত্ব হচ্ছে যাচাই করে নেওয়া। তো আপনাকে যাচাই করে নিতে হবে। তো এই জন্য যে কোনো কোম্পানি যখন মানুষ বলবে, তখন আপনি ফিল করতে হবে। দেখেন, কেউ যদি বলে যে ভাই আমার তো ভয় কাজ করতেছে, তখন আপনি বলবেন ভাই আমিও শুরুতে মনে করেছিলাম যে এটা এমএলএম কোম্পানি। আমারও শুরুতে একটা ডাউট ছিল, ভয় ছিল, যে ভাই আমার টাকা কি মাইট যাবে কিনা। ফিল করতে হবে। শুরুতে আগে কি করতে হবে? রিলেট করতে হবে তার সাথে। রিলেট। আপনি যখনই কেউ কোনো অবজেকশন দিবে, তখন আপনি তার সাথে কি করবেন? একটা মানে একটা কানেকশন ডেভেলপ করবেন, যেটা হচ্ছে রিলেট করতে হবে। রিলেট। ঠিক আছে? তো অবশ্যই আপনাকে রিলেট করতে হবে, ফিল করতে হবে। এরপর হচ্ছে আপনি তাকে বলেন যে ভাই আমারও কিন্তু শুরুতে সেমই মনে হয়েছিল। আপনি যদি বলেন দূর ভাই এটা এমএলএম কোম্পানি না, এটা ডাইরেক্ট সেলিং, এই সে নো, এভাবে না কথা বলে আপনি তাকে ফিল করান, মানে তার সাথে আপনি একটা কানেকশন তৈরি করান, যে একটা রিলেট আপনি করান, যে আপনি ঠিক বলছেন। আপনি এটা বলবেন যে হ্যাঁ আপনি ঠিক বলছেন, এটা এমএলএম কোম্পানি। শুরুতে কিন্তু আমারও কিন্তু এরকম মনে হয়েছিল যে এটা একটা এমএলএম কোম্পানি। ঠিক আছে? কিন্তু আমি যখন এটা নিয়ে স্টাডি করলাম, যখন অ্যানালাইসিস করলাম, দেখলাম যে এটা তো ৪৩ বছর একটা এস্টাবলিশ ব্র্যান্ড, এবং পুরো পৃথিবীর ১৭০টা দেশে কাজ করে। তো আপনার কি মনে হয় ৪৩ বছর যাবত একটা ১৭০টা দেশে ফরএভার কি মানুষকে বোকা বানায় গেছে? আপনার কি মনে হয়? এবং এই যে ৪৩ বছর ফরএভার ১৭০টা দেশে কাজ করতেছে, আপনার কি মনে হচ্ছে যে এই ৪৩ বছর ফরএভার কেন কাজ করতে পারে? তার মধ্যে জাপানের মতো দেশে নাম্বার 1 পজিশনে ফরএভার আছে। তাহলে আমি যখন সবকিছু স্টাডি করলাম, তখন আমি বুঝতে পারলাম যে না, আসলে এটা একটা এস্টাবলিশড কোম্পানি, এখানে কোনো ডাউট করার কোনো কাজ নাই। কিন্তু ডাউট শুরুতে আমার মধ্যেও ছিল, আপনার মধ্যেও থাকবে, এটাই স্বাভাবিক। তা আপনি কি করে আপনি ঠিক বলছেন এই কথাটা অবশ্যই বলবেন যে আপনি ঠিক বলছেন।
যে হ্যাঁ আমারও কিন্তু শুরুতে এটাই ডাউট ছিল যেটা এমএলএম কোম্পানি কিনা, এটা এমএলএম কোন এমএলএম সিস্টেম কিনা, বা এখানে কোনো মানি রোটেশন আছে কিনা, এখানে কোনো টাকা দিয়ে টাকার ব্যবসা আছে কিনা, বা এখানে কোনো আদম ব্যবসা আছে কিনা, আমারও শুরুতে এটা মনে হয়েছিল। বাট আমি যখন ফরএভার কিনে স্টাডি করলাম, যখন ফরএভার সম্পর্কে জানলাম, ফরএভার ইন্ডাস্ট্রি সম্পর্কে ঘাটলাম, তখন আমি দেখলাম যে না আসলেই এটা একটা প্রপার বিজনেস, একটা প্রপার সিস্টেম নিয়ে কাজ করতেছে, যেই সিস্টেমে আপনি এখানে কাজ করতে আসবেন। সো ফিল করতে হবে সবার আগে, দেখছেন ফিল, যে আপনি বলছেন আপনি ঠিক বলছেন এটাই বলবেন, যে আপনি ঠিক বলছেন যে অবশ্যই আমার কাছে শুরুতে এটাই মনে হয়েছিল, বাট আমি যখন ফরএভারকে নিয়ে স্টাডি করলাম, অ্যানালাইসিস করলাম, তখন আমার কাছে আমি বুঝতে পারলাম যে আসলে না এটা একটা এস্টাবলিশ ব্র্যান্ড। তখন আপনি ওই যে কথাগুলো বললাম ওই কথাগুলো তাকে আপনি রিপিট করে বলেন, ঠিক আছে? দেন হচ্ছে ফেল্ড, দেন হচ্ছে ফাউন্ড, ঠিক আছে? সো এই ইনফরমেশন গুলো কিন্তু আপনার কাছে রাখতে হবে, যে ওখানে ভাই মানুষ কেন ধরা গেছে, ওখানে মানুষ যাচাই করে নাই, ওখানে মানুষ টাকা দিয়ে ব্যবসা করছে, টাকা দিয়ে ব্যবসা করানো ধরা গেছে, আপনি কিন্তু এখানে টাকা ইনভেস্ট করবেন না। আপনি এখানে প্রোডাক্ট নিচ্ছেন, প্রোডাক্ট গুলো নেওয়ার পর আপনি যদি প্রোডাক্ট সেলও করতে না পারেন, 12 মাসের বাইব্যাক গ্যারান্টি আছে, 12 মাসের ভিতরে আপনি প্রোডাক্ট গুলো রিটার্ন করতে পারবেন, আবার প্রত্যেকটা প্রোডাক্ট উপরে 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টিও আছে। সো আপনি তাকে এটাও ক্লিয়ার করে দেন, ভাই এখানে বাইব্যাক গ্যারান্টি আছে, 12 মাসের 12 মান্থ বাইব্যাক গ্যারান্টি, যে আপনি প্রোডাক্ট গুলো নিচ্ছেন, প্রোডাক্ট গুলো আপনি সেল করতে পারছেন না, কোনো সমস্যা নেই, আপনি 12 মাসের ভিতরে, ধরেন আপনি 11 মাসের মাথায় বা 11 মাস 25 দিনের মাথায় যদি প্রোডাক্ট গুলো রিটার্ন করতে চান, কোম্পানি কিন্তু আপনার থেকে প্রোডাক্ট গুলো রিটার্ন করে 95% টাকা আপনাকে আবার ব্যাক করে দিয়ে দিবে। সো আপনাকে আগে কি করতে হবে, ফিল করতে হবে, দেন হচ্ছে ফেল করেন, দেন হচ্ছে ফাউন্ড করতে হবে, ঠিক আছে? সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন সবাই। দেন হচ্ছে আমি স্পেসিফিকলি সেকেন্ড কোশ্চেনে চলে যাই, যেহেতু এমএলএম কোম্পানি কিনে এটা নিয়ে অনেক কথা বলে ফেলছি, আপনারা হয়তো বা সবাই কি ক্লিয়ার কিনা একটু আমাকে জানান, যে সবাই কি ক্লিয়ার কিনা, এই অ্যান্সার গুলো কি আজকে থেকে আপনারা দিতে পারবেন কিনা? আচ্ছা আমি এটা নিয়ে বলবো, আপনারা সবাই কি ক্লিয়ার কিনা একটু আমাকে জানান, সবাই কি ক্লিয়ার কিনা? একটা ইন্ডাস্ট্রির মধ্যে ভালো খারাপ থাকবেই। এখন ভাই একটা, ধরেন একটা স্কুলের মধ্যে একটা টিচার যদি একটা বাচ্চাকে রেপ করে, এখন আপনি কি বলবেন যে বাংলাদেশের সকল টিচারই খারাপ, সকল টিচারই চরিত্র খারাপ? কখনো তো আপনি বলার সুযোগ পাবেন না। তো একজন মানুষের জন্য আপনি কখনো স্পেসিফিক একটা ইন্ডাস্ট্রিকে বদনাম করতে পারবেন না, একটা কোম্পানির জন্য কখনো আপনি স্পেসিফিক পুরো ইন্ডাস্ট্রিকে কখনো বদনাম করতে পারবেন না, কারণ ওইটা ওই স্পেসিফিক ওই কোম্পানির দোষ, ঠিক আছে? আর যারা গেছে তাদের দোষ, যে তারা কেন যাচাই করে নাই। ভাই বাজারে তো 1000 টাকার আসল নোট আছে, নকল নোট আছে, কিন্তু আপনি নেওয়ার আগে দায়িত্ব কি? যাচাই করে নেওয়া। আপনি যাচাই করে নেন যে আপনি কি আসল নোট নিচ্ছেন নাকি নকল নোট নিচ্ছেন, ঠিক আছে? তো অবশ্যই যাচাই করে আপনাকে নিতে হবে। সো ফিল, ফেল্ড এবং ফাউন্ড। এবার আমরা সেকেন্ড কোশ্চেনে যাই, যেটা হচ্ছে অনেকে আপনাকে বলবে ভাই আমার কাছে তো সময় নেই, বা আমার কাছে তো প্রোডাক্ট, আচ্ছা প্রোডাক্ট গুলা, এটা তো এমএলএম কোম্পানি, এরপর হচ্ছে যে আমাকে কি প্রোডাক্ট গুলা বারবার ইউজ করতে হবে, প্রোডাক্ট গুলো কি আমাকে কিনতে হবে? দেখেন, যখন আপনাকে কেউ বলবে প্রোডাক্ট গুলো কি আপনাকে কিনতে হবে কিনা, বা প্রোডাক্ট গুলো কি আপনাকে ইউজ করতে হবে কিনা, তখন আপনি বলেন যে আপনার কি মনে হয় যে ফরএভার লিভিং প্রোডাক্টস এর সাথে যে আপনি আসতেছেন, আপনি যে ফরএভার লিভিং প্রোডাক্টস এর এই যে ফ্যান্টাস্টিক যে প্রোডাক্ট গুলি সম্পর্কে আপনি জেনেছেন, এই যে আপনার কোম্পানির বা আমাদের কোম্পানির ফরএভারের যে প্রোডাক্ট গুলো আছে, এগুলো কি আপনি স্টাডি করেছেন? প্রোডাক্ট গুলো সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? উনি বলবে যে প্রোডাক্ট গুলো সম্পর্কে তো আমার কোনো আইডিয়া নাই বা আছে। আচ্ছা, তো আপনি বলেন, এখন আপনি যদি একটা দোকানে যান, আপনি সবসময় কি কিনতে চান? ভালো ব্র্যান্ডের প্রোডাক্টই তো কিনতে চান, নাকি? আপনি ধরেন একটা মোবাইল দোকানে গেলেন, এখন আপনি চাইবেন কি ওই দোকানের মধ্যে সবচেয়ে খারাপ মোবাইল যেটা ওইটা কিনতে, নাকি ভালো মোবাইলটা কিনতে? আপনি একটা টি শার্ট কিনতে গেলেন, আপনি কি চাইবেন ওই দোকানের মধ্যে ভালো টি শার্ট কোনটা, বা ভালো ব্র্যান্ডের টি শার্ট কোনটা? মানে সবসময় তো আমরা ভালো জিনিসটাই খুঁজি, নাকি? আপনি এখন তরকারি বাজারে গেলেন, এখন আপনি চাইবেন যে কোন তরকারিটা, মানে কোন শাকসবজিটা একদম তরতাজা, আপনি তো ওইটাই কিনবেন। আপনি একটা মুরগি দোকানে গেলেন, যে মুরগিটা রোগে আক্রান্ত, মরে যাবে 2 দিন পরে, জুটতাছে, ওই মুরগিটা কিনবেন, নাকি ভালো মুরগি কিনবেন? সবকিছুর মধ্যে কিন্তু আমরা ভালো খুঁজি। সো আপনার কি মনে হয় যে আপনি আপনার হেলথের জন্য, বা আপনি যে টুথপেস্ট ইউজ করতেছেন, যে সাবানটা ইউজ করতেছেন, যেই ফেস ওয়াশটা ব্যবহার করতেছেন, যে সানস্ক্রিনটা ব্যবহার করতেছেন, আপনার কি মনে হয় যে আপনি স্কিনকে ভালো জিনিসটা দেওয়াটা কি, মানে ভালো জিনিসটা দেওয়াটা ইম্পর্টেন্ট, নাকি খারাপ জিনিসটা দেওয়াটা ইম্পর্টেন্ট? আপনি স্কিনকে অনেক দামি না? উনি বলবে হ্যাঁ আমার স্কিন অনেক দামি। সো এই ক্ষেত্রে আপনি স্কিনকে ভালো জিনিসটাই দিবেন। তারপরে আপনি ফিল করেন যে ভাই আমারও কিন্তু শুরুতে মনে হয়েছিল যে এই প্রোডাক্ট গুলোকে আমাকে বারবার কিনতে হবে কিনা। দেখেন, কেউ যদি বলে ভাই এই প্রোডাক্ট গুলোকে আমাকে বারবার কিনতে হবে, তখন আপনি বলবেন যে আমারও কিন্তু শুরুতেই মনে হয়েছিল, যে আপনি ঠিক বলছেন, যে আমারও কিন্তু শুরুতে মনে হয়েছিল যে প্রোডাক্ট গুলো বারবার কিনতে হবে কিনা, আপনি যেভাবে বলছেন। কিন্তু আমি যে পরে দেখলাম যে না, আমি যখন ফরএভারের মার্কেটিং প্ল্যানটা বুঝলাম, যখন আমি আমাদের মেন্টরদের সাথে কথা বললাম, তখন আমি দেখলাম যে না, প্রোডাক্ট আমাকে বারবার কিনতে হবে না। জাস্ট আমি একবার 2cc টার্নওভারটা কমপ্লিট করব। ওই লাইফে একবারই 2cc টার্নওভার আমার মেন্টর করেছে, যিনি আজকে এত টাকা ইনকাম করতেছে। আজকে আমার যারা মেন্টর, তারা যে ইনকামটা করতেছে, তারা লাইফে একবারই 2cc টার্নওভার কমপ্লিট করেছে, একবারই প্রোডাক্টটা শপিং করেছে। আমাকে ওই একবারই করতে হবে, আপনাকে ওই একবারই করতে হবে। সো এখানে বারবার প্রোডাক্টগুলি শপিং করতে হবে না, একবারই আপনাকে শপিংটা করতে হবে। আপনি জাস্ট ফিল করান তাকে যে আপনি যেটা বলছেন, মানে উনি যেটা বলছে ওইটা আপনিও শুরুতেই ফেস করেছেন, আপনিও সেটা বলেছেন, ঠিক আছে? ফিল মানে রিলেট করতে হবে যে কোনো কোশ্চেনের। আপনি যখন রিলেট করতে পারবেন, তখন কিন্তু আপনি খুব ভালো অ্যান্সারটা দিতে পারবেন। ফিল দেন হচ্ছে ফেল্ড, বলেন যে আমারও শুরুতে মনে হয়েছিল যে প্রোডাক্ট গুলা
আমাকে কি বারবার কিনতে হবে কিনা। কিন্তু যখন আমি আমার মেন্টরের সাথে কথা বললাম, যখন আমি আমার যারা সিনিয়র পার্সন আছে যখন তাদের সাথে আমি বসলাম, তখন ওনারা আমাকে বলছে যে না, একবারই 2cc করতে হবে। ওই একবার 2cc দিয়ে কিন্তু ওনারা বারবার ইনকাম করতেছে। সো আমি যেভাবে একবার 2cc করে এখান থেকে ইনকাম করতেছি, সো আপনিও কিন্তু আপনার লাইফে একবারই 2cc-টা করবেন, বারবার না। সো 2cc আপনি কেন করবেন, 2cc আপনি প্রোডাক্টগুলো কেন শপিং করবেন, ফেল্ড করান। যে প্রোডাক্টগুলো আপনি এই কারণে শপিং করবেন যে দেখেন ভাই, আমরা যে প্রোডাক্টগুলো শপিং করছি, দেখেন খুব ভালো করে আপনারা নোট করবেন যে আমরা যে প্রোডাক্টগুলো রেগুলার ইউজ করি, ধরেন সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, শ্যাম্পু, যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করছি রেগুলার আমাদের ফ্যামিলির জন্য। আচ্ছা আপনি বলেন তো, এই প্রোডাক্ট গুলো যে আমরা ব্যবহার করছি, এই প্রোডাক্ট গুলা যে টাকা দিয়ে আমরা কিনতেছি, এই প্রোডাক্টটা কি ওই টাকা দিয়ে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে? উনি বলবে না। তাহলে অবশ্যই ওই প্রোডাক্টের 70% টাকাটা কোথায় যায় একটু জানেন? মানে ওনাকে আপনি জিজ্ঞেস করেন যে ওই প্রোডাক্টের 70% টাকাটা কোথায় যায়, উনি বলবে অ্যাডভার্টাইজিং। তাহলে আপনি দেখেন, আপনি যে আপনার লাইফে এত টাকার প্রোডাক্ট ব্যবহার করেছেন এখন পর্যন্ত, আপনি বলেন ওই কোম্পানি আপনাকে কি দিয়েছে? আপনি ওনাকে কোশ্চেন করেন যে আপনি যে আপনার লাইফে এত টাকার এত ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করেছেন, আপনাকে ওই কোম্পানি কি দিয়েছে? আপনাকে কি 2 টাকা রিটার্ন দিয়েছে? আপনি কি ওখান থেকে কোনো অপরচুনিটি পেয়েছেন? না কোনো 2 টাকা ইনকাম করার সুযোগ পেয়েছেন, না কোনো অপরচুনিটি পেয়েছেন। কিন্তু আমরা তো আজীবনই, আমাদের তো এই প্রোডাক্ট গুলো লাগবেই। এমন না যে আমি সাবান দিয়ে গোসল করব না, এমন না যে আমি টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করব না, এমন না যে আমার ফেস ওয়াশ লাগবে না, এমন না যে আমার বাসায় হুইল পাউডার লাগবে না। মানে প্রত্যেকটা প্রোডাক্ট, মানে যে প্রোডাক্ট গুলো আমরা ফেয়ার এন্ড লাভলি থেকে শুরু করে যে প্রোডাক্ট গুলো আমরা কিনি, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের নিড, আমাদের প্রয়োজন। ঠিক আছে? সো এটা কোনো ইনভেস্টমেন্ট না, এটা হচ্ছে আপনার প্রয়োজন। নিড এবং ইনভেস্টমেন্ট, এই দুইটা জায়গায় ক্লিয়ার করে দিবেন তাকে যে কোনটা নিড এবং কোনটা ইনভেস্টমেন্ট। দেখেন, আপনি আপনার ফ্যামিলিতে যে প্রোডাক্ট গুলো কিনছেন, আপনি বাসার দিকে একটু তাকিয়ে দেখেন তো কোন প্রোডাক্ট আপনি ফ্রিতে পেয়েছেন। একটা প্রোডাক্ট কিন্তু আপনি ফ্রিতে এখন পর্যন্ত পান নাই। সব প্রোডাক্ট কিন্তু আপনাকে টাকার বিনিময়ে কিনে আনতে হয়েছে। তো আপনি কি মনে করেন, আপনি এত বছর যে প্রোডাক্ট গুলো কিনেছেন, এগুলো কি ইনভেস্টমেন্ট? আপনি ধরেন 5 বছরে বা 10 বছরে বা আপনি 1 বছরে যত টাকার প্রোডাক্ট ব্যবহার করেন আপনার ফ্যামিলিতে, ধরেন 10,000 টাকার বা 20,000 টাকার বা 15,000 টাকার, আপনি যত টাকারই প্রোডাক্ট ব্যবহার করছেন, একটা ফ্যামিলিতে 1 বছরে যত টাকার প্রোডাক্ট লাগে, ওই একটা প্রোডাক্ট কি আপনাকে কখনো দোকানদার ফ্রিতে দিয়েছে, কোনো ডিসকাউন্ট দিয়েছে, কোনো অপরচুনিটি আপনি নিতে পারছেন, বা আপনি কোনো 2 টাকাও কি আপনাকে রিটার্ন করেছে? করে নাই। সো আপনি কেন ব্যবহার করতেছেন? এই প্রোডাক্টগুলো আপনার প্রয়োজন বিধায় ব্যবহার করতেছেন। সো যেহেতু আপনি প্রয়োজন বিধায় ব্যবহার করতেছেন, সো আপনি আপনি এতদিন অন্যের দোকান থেকে শপিং করছেন, এখন আপনি নিজের দোকান থেকে শপিং করবেন। মানে আপনার এতদিন দোকান ছিল না, আপনি এতদিন অন্য দোকান থেকে শপিং করছেন এই জন্য। কিন্তু এখন যেহেতু আপনার নিজের দোকান হয়েছে, তাহলে ফরএভার হচ্ছে আপনার দোকান, তাহলে আপনি ফরএভার থেকে শপিং করবেন কেন? ফরএভার ওই অ্যাডভার্টাইজিং এর 70% টাকাটা আমাকে আপনাকে দিয়ে দেয়। মাথায় রাখবেন যে ফরএভার এত বড় কোম্পানি কেন অ্যাড দেয় না? এত বড় কোম্পানি ফরএভার কেন অ্যাড দেয় না? মাথায় রাখবেন যে ফরএভার ডাইরেক্ট সেলিং কোম্পানি, ফর নট ট্রেডিশনাল মার্কেটিং। পৃথিবীতে 2 ধরনের মার্কেটিং আছে, একটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং, আর একটা হচ্ছে ডাইরেক্ট সেলিং মার্কেটিং। সো ফরএভার যেহেতু ডাইরেক্ট সেলিং মার্কেটিং, সো একটা কোম্পানি তার অ্যাডভার্টাইজিং এ, দেখেন একটা প্রোডাক্ট যদি ধরেন 5 টাকা দিয়ে যদি ম্যানুফ্যাকচারিং করা হয়, আপনারা খুব ভালো করে খেয়াল করেন, একটা প্রোডাক্ট যদি 5 টাকা দিয়ে ম্যানুফ্যাকচারিং করা হয়, ওই প্রোডাক্টটা কার কাছে যায়? ন্যাশনাল ডিস্ট্রিবিউটর কাছে যায়। সে আরো 5 টাকা রেখে দিল ওখান থেকে, ওই প্রোডাক্ট থেকে পুরো 5 টাকা রাখলো। ন্যাশনাল ডিস্ট্রিবিউটর যদি 5 টাকা রাখে, তাহলে ওই প্রোডাক্টের দাম 10 টাকা হয়ে গেল। এবার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর থেকে চলে গেল কার কাছে? রিজনাল ডিস্ট্রিবিউটর, সে আরো 5 টাকা রাখলো, তাহলে 15 টাকা হয়ে গেল প্রোডাক্টের দাম। এবার রিজনাল ডিস্ট্রিবিউটর কাকে দিল? হোলসেলারকে দিল, হোলসেলার আরো 5 টাকা রাখলো, তাহলে কত টাকা হলো? 20 টাকা হয়ে গেল। এবার হোলসেলার যদি 5 টাকা রাখছে, এবার হোলসেলার কাকে দিল? রিটেলারকে দিল, রিটেলার আরো 5 টাকা, তাহলে কত? 25 টাকা হয়ে গেল। আপনার কত 5, 10, প্রায় 15, 20 টাকা, ধরেন 20 টাকা হয়ে গেল। ঠিক আছে, 20 টাকা হয়ে গেল। এবার রিটেলার কাকে দিল? রিটেলার দিল অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং এ আরো 5 টাকা রাখলো। তাহলে দেখেন অ্যাডভার্টাইজিং এ যে আরো 5 টাকা রাখলো, তাহলে ওই প্রোডাক্টটা দেখেন 25 টাকা বা 30 টাকা দাম, মানে প্রোডাক্টটা 30 টাকা। এবার আপনি কিনবেন কত? আপনি কিনবেন হচ্ছে এই প্রোডাক্টটা 40 টাকা দিয়ে বা 35 টাকা দিয়ে। ধরেন এই প্রোডাক্টটার ম্যানুফ্যাকচারিং খরচ হচ্ছে 5 টাকা, এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং খরচ কত টাকা? 5 টাকা। কিন্তু আপনার কাছে এই প্রোডাক্টটা আসতে আসতে কত টাকা হয়ে গেল? 30 থেকে 35 বা 40 টাকা হয়ে গেল না? একটু আমাকে জানান। তাহলে এই যে মাঝখান দিয়ে যে টাকাটা বেড়ে গেছে, কাদের কারণে বেড়ে গেছে? মাঝখানে যে টাকাটা বাড়ি গেল, কাদের কারণে টাকাটা বেড়ে গেল? মাঝখানে যে টাকাটা, ওইটা আমি অ্যান্সার দিব, আপনাদের সব কোশ্চেন অ্যান্সার দিব, খুব ভালো করে আপনারা শুনতে থাকেন। সব সব অবজেকশনের হ্যান্ডেল আমি আজকে করবো, সমস্যা নাই। দেখেন, 1 নম্বর হচ্ছে, আপনি দেখেন একটা প্রোডাক্টের দাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 5 টাকা। তাহলে এই 5 টাকার প্রোডাক্ট, আপনার কি মনে হয় এই 5 টাকার প্রোডাক্ট আপনার কাছে আসছে 40 টাকা দিয়ে? এবার আমি যদি আপনাদেরকে একটা কোশ্চেন করি, বলেন তো 5 টাকার প্রোডাক্টের মধ্যে কোন ধরনের কোয়ালিটি আপনি পাবেন? 5 টাকার ওই প্রোডাক্টের মধ্যে কোন ধরনের কোয়ালিটি আপনি পাবেন? ধরেন একটা প্রোডাক্ট যদি 5 টাকা দিয়ে ম্যানুফ্যাকচারিং করা হয়, ওই প্রোডাক্টের মধ্যে কোন কোয়ালিটি আছে যে এই প্রোডাক্টটা ইউজ করে আপনি বেনিফিটেড হবেন? আপনি বলেন, একটা প্রোডাক্ট যদি আপনি 40 টাকা দিয়ে কিনেন, এই প্রোডাক্টের কিন্তু ম্যানুফ্যাকচারিং খরচ 40 টাকা না, এটার খরচ হচ্ছে 5 টাকা, আপনার 2 থেকে 5 টাকা। তাহলে 5 টাকার মধ্যে এমন কোন উপাদানটা আছে যে উপাদানটা আপনি স্কিনকে ভালো রাখবে বা আপনার দাঁতকে ভালো রাখবে? আপনি আমাকে একটু বলেন তো।
মানে 5 টাকার মধ্যে কোন উপাদানটা আছে ভাই, যে কোন এই উপাদানটা আছে, এই উপাদানটা আমার স্কিনকে ভালো রাখবে বা আমার দাঁতকে ভালো রাখবে। দেখেন একটা প্রোডাক্ট যদি আপনি 40 টাকা দিয়ে কিনেন, তাহলে ওইটার ম্যানুফ্যাকচারিং খরচ কত টাকা? 5 টাকা। তাহলে 5 টাকার মধ্যে কোন উপাদানটা আছে, আপনি আমাকে বলেন ওই সাবানের মধ্যে এমন কোন উপাদান আছে যে উপাদানটা আপনার স্কিনকে ভালো রাখবে বা আপনার দাঁতকে ভালো রাখবে? ভালো রাখার সুযোগই নাই। কেন? তারা 5 টাকার প্রোডাক্টের মধ্যে 5 টাকার কোয়ালিটি দিছে। আপনার একটা প্রোডাক্ট যদি 5 টাকা দিয়ে ম্যানুফ্যাকচারিং করা হয়, তাহলে ওটার মধ্যে 5 টাকার কোয়ালিটি আছে। সাপোজ ধরেন একটা লাক্স সাবান। একটা লাক্স সাবান আপনি 40 টাকা দিয়ে কিনলেন। এটার ম্যানুফ্যাকচারিং খরচ হচ্ছে 5 টাকা। তাহলে লাক্স সাবানের মধ্যে কি আছে? প্রচুর চর্বি আছে। আপনি খুব ভালোভাবে খেয়াল করেন। একটা 5 টাকার লাক্স সাবানের মধ্যে কি আছে? প্রচুর চর্বি আছে, ক্ষার আছে, ফসফরাস আছে, পারফিউম আছে। এই 4 টা জিনিস ইউজ করা। এখন আপনি বলুন, আপনি স্কিনকে ভালো রাখার জন্য কি প্রচুর চর্বি দরকার, ক্ষার দরকার, তারপর হচ্ছে ফসফরাস দরকার, তারপর হচ্ছে আপনার আপনার কি পারফিউম দরকার আছে? আপনি আগে এটার অ্যান্সার দেন। আপনারা আপনারা কোথায় কোশ্চেন করতেছেন? আমি যে কথাগুলো বলতেছি সেটার অ্যান্সারটা দেন। আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসে যাচ্ছি। আমার কাছে এখানে নোট করা আছে সবকিছুতে। আমি যেখানে যাচ্ছি সেখানে আপনার অ্যান্সার গুলি দেন, সেখানে আপনি কনসেন্ট্রেশন দেন। ফোকাস দেন ওখানে। ধরেন একটা প্রোডাক্টে ৫ টাকা দিয়ে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে। খুব ভালো করে খেয়াল করেন। একটা প্রোডাক্ট যদি ৫ টাকা দিয়ে ম্যানুফ্যাকচারিং করা হয়, প্রোডাক্টটা ন্যাশনাল ডিস্ট্রিবিউটর খরচ, স্টেট ডিস্ট্রিবিউটর খরচ, হোলসেলার খরচ, রিটেলার খরচ এবং হচ্ছে অ্যাডভার্টাইজিং খরচ, এই সব খরচ বাদ দিয়ে ওই প্রোডাক্টটা কনজিউমার হাতে আসছে কত টাকা দিয়ে? 40 টাকা দিয়ে। তাহলে আপনি বলেন এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং খরচ হচ্ছে 5 টাকা। এবার 5 টাকার মধ্যে এমন কোন কোয়ালিটি বা এমন কোন উপাদান আছে বা ইনগ্রিডিয়েন্টস আছে যেটা আপনার স্কিনকে ভালো রাখবে বা আপনার দাঁতকে ভালো রাখবে? এবার আমাকে বলেন যে 5 টাকার মধ্যে এমন কোন ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়? কোন ইনগ্রিডিয়েন্টসই নাই। তাহলে চিন্তা করেন যে ইনগ্রিডিয়েন্টস যেহেতু নাই, যে আপনার কাছে কি পশু চর্বি, ক্ষার, ফসফরাস, সোডা, আপনি ডাক্তারের কাছে যান। আপনি যদি এখন স্কিন সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে কি বলবে? ডাক্তার কি বলবে? ৩ বেলা তুমি পশু চর্বি গায়ে লাগাও, ৩ বেলা তুমি পশু চর্বি খাও, ৩ বেলা তুমি পশু চর্বি মুখে মাখাও, তাহলে কি তোমার স্কিন ভালো হবে? বলবে জীবনে? নাকি ডাক্তার বলবে তোমার ভিটামিন ই ক্যাপ খাওয়া দরকার, তোমার ভিটামিন ই ক্যাপ খাও তাহলে তোমার স্কিন ভালো থাকবে, ভিটামিন ডি তোমার স্কিনকে ভালো রাখবে? কোনটা বলবে? আমাকে একটু জানান। যে আপনি স্কিনকে ভালো রাখার জন্য কি পশুর চর্বি দরকার আছে? অথচ প্রত্যেকটা সাবান তো পশুর চর্বি থেকে তৈরি করা হয়। বাজারের প্রত্যেকটা সাবান পশুর চর্বি, ক্ষার, ফসফরাস এবং পারফিউম। কেন? ওই যে লাক্স সাবানের গন্ধ শুনলে আমরা পাগল হয়ে যাই, বাহ কি সুন্দর ঘ্রাণ। কিন্তু আসলে এটা তো একটা পারফিউম ইউজ করতেছে তারা। নিট ভিটামিন, ইয়াস। সো দেখেন, তার মানে আপনি ওনাকে বুঝান না ভেজাল, না ভেজাল হচ্ছে পরের কথা, বাট যে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হচ্ছে 5 টাকার সাবানে, এই ইনগ্রেডিয়েন্টস তো ভাই কোয়ালিটি কিসের উপর ডিপেন্ড করে? আচ্ছা বলুন তো, একটা প্রোডাক্টের কোয়ালিটি কিসের উপর ডিপেন্ড করে? ইনগ্রেডিয়েন্টস এর উপর, যে এই প্রোডাক্টের মধ্যে কোন কোন ইনগ্রেডিয়েন্টস দিয়ে প্রোডাক্টটা তৈরি করা হয়েছে। এখন ইনগ্রেডিয়েন্টস এ যদি ৫ টাকা দিয়ে প্রোডাক্টটা তৈরি করা হয়, তাহলে ইনগ্রেডিয়েন্টস এ এমন কোন উপাদানটা দিতে পারছে যেটা আপনি স্কিনকে ভালো রাখবে? নাই, কোন উপাদান নাই। ধরেন আপনি একটা টুথপেস্ট ব্যবহার করেন ৫০ টাকা দিয়ে কিনে, টুথপেস্ট ৫০ টাকা আপনি দাম দিন। এখন এই টুথপেস্টে কি আছে? সোডিয়াম ফ্লোরাইড আছে। মানে প্রত্যেকটা কেমিক্যাল আপনার দাঁতের জন্য ক্ষতি। ধরেন সোডিয়াম ফ্লোরাইড কি করবে? দাঁত ক্ষয় করে ফেলবে, আপনার দাঁতকে পরিষ্কার করবে, চকচকে ঝকঝকে পরিষ্কার করবে, পাশাপাশি আবার ক্ষয় করে ফেলবে। সো আপনার দাঁত তো পরিষ্কার করতেছে ঠিকই, পাশাপাশি আবার দাঁতের ১২টাও বাজে দিচ্ছে। মানে দাঁতের এনামেলটাকে নষ্ট করে ফেলতেছে, দাঁতের সেন্সিটিভিটি প্রবলেম, দাঁত অল্প বয়সে দাঁত পড়ে যাচ্ছে, দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, দাঁতের গোড়ায় রক্ত বের হয়, তারপর হচ্ছে দাঁত দাঁতের পোকায় গর্ত হয়ে যায়, পোকা হয়। এগুলো কেন হয়? যে প্রোডাক্টের মধ্যে কোনো কোয়ালিটি নাই। সো আপনাকে মাথায় রাখতে হবে যে যখন কেউ প্রোডাক্টের দামের কথা বলবে, তখন আপনি ৩ টে জিনিস তাকে বলবেন। যদি বলে ভাই আপনাদের প্রোডাক্টটা অনেক দামি, আপনি বলবেন হ্যাঁ অবশ্যই। আপনি আপনার কাছে যখন কেউ যদি বলে যে ভাই প্রোডাক্টটা অনেক দামি, আপনি তখন তাকে বলবেন না ভাই আপনি তো বুঝেন না, আপনার কাছে আপনি গরিব বলে কি সবাই গরিব নাকি? এভাবে বলা যাবে না। আপনি বলবেন যে দেখেন প্রোডাক্টটা অবশ্যই অনেক দামি। ঠিক আছে? প্রোডাক্টটা দামি। আমিও জানি। আমি যখন ফরএভার শুরু করেছিলাম আমার জন্য কিন্তু প্রোডাক্টটা অনেক দামি ছিল। ঠিক আছে? আমার জন্য দাম অনেক বেশি মনে হয়েছে। আমিও জানি ফরএভারের প্রোডাক্ট দাম অনেক বেশি বা এগুলো দামি প্রোডাক্ট। কিন্তু দেখেন এগুলো কিন্তু দামি প্রোডাক্ট। যেহেতু কেন দামি? আপনাকে বুঝতে হবে যে প্রোডাক্ট গুলোর দাম কেন বেশি বা দামি কেন? যেহেতু ফরএভার প্রোডাক্টের ১ নাম্বার হচ্ছে যে প্রোডাক্ট গুলার কোয়ালিটি। ধরেন যেকোনো প্রোডাক্ট আপনি যখন কোন কাস্টমারকে বলবেন, তখন আপনি তাকে কিছু জিনিস তাকে ক্লিয়ার করতে হবে। ১ নাম্বার হচ্ছে দেখেন যে বাজারে একটা ৪০ টাকা লাক্স সাবানের কোয়ালিটি আর ফরএভার এর ৪৫০ টাকা সাবানের কোয়ালিটি, ২ টার ডিফারেন্সটা তাকে আপনি বুঝাই বলতে হবে। ধরেন একটা বাজারে লাক্স সাবান আছে ৪০ টাকা দিয়ে আপনি কিনছেন। ওইটার যে কোয়ালিটি বা ওইটার যে ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করা হইছে, ওই ইনগ্রেডিয়েন্টস আর ফরএভার সাবানের ইনগ্রেডিয়েন্টসটা আপনি একটু চেক করতে হবে আগে। যে ফরএভার সাবানটা কেন ৪৫০ টাকা? যে ধরেন একটা প্রোডাক্ট যখন আপনি ইউজ করতেছেন, কেন ইউজ করতেছেন? আপনি স্কিনকে ভালো রাখার জন্য বা আপনার হেলথকে ভালো রাখার জন্য। এখন আপনি যদি ওই সাবানটা ইউজ করে আপনি স্কিনকে ভালো রাখতে না পারেন, তাহলে আপনার এই সাবানটা তাইলে আপনি ইউজ কেন করতেছেন? যে আপনি সাবানটা ইউজ করে কোনো উপকারী পাইতেছেন না, যেখানে আপনার ৪০ টাকাও লস। আপনি ৪০ টাকা দিয়ে এমন একটা সাবান ব্যবহার করতেছেন, যে কারণে আপনার স্কিনে অ্যালার্জি যেটা আছে, ওই অ্যালার্জি থেকেই গেল, স্কিনটা কোনো ভালোভাবেই ভালো হচ্ছে না। সো এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে যখন কেউ আপনাকে বলবে এই প্রোডাক্টের দাম, ভাই আপনাদের প্রোডাক্ট অনেক দামি, তখন বলে যে ইয়েস ভাই প্রোডাক্ট গুলো অনেক দামি।
আমি যখন ফরএভার শুরু করেছিলাম আমার জন্য কিন্তু প্রোডাক্টগুলো অনেক দাম ছিল বেশি, কিন্তু আমি যখন প্রোডাক্টের কোয়ালিটি দেখলাম যে ফরএভার প্রোডাক্টের কোয়ালিটি, যে দেখেন একটা প্রোডাক্টের কোয়ালিটি ফরএভার যে ইনগ্রেডিয়েন্টসটা ব্যবহার করতেছে, যেহেতু ফরএভার অ্যালোভেরা বেস একটা কোম্পানি, তো যে অ্যালোভেরাটা ব্যবহার করতেছে এবং যে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করতেছে এই ইনগ্রেডিয়েন্টসটার কারণে ফরএভার প্রোডাক্টের কোয়ালিটি কারণে ফরএভার দাম বেশি। ধরেন একটা স্যামসং ফোন আপনি 5,000 টাকা দিয়ে কিনতে পারবেন, কিন্তু একটা স্যামসাং ফোন কি আপনি 5,000 টাকা পাবেন? একটা আইফোন কি আপনি 5,000 টাকা পাবেন? এখন আইফোনের সাথে আপনি কি স্যামসাং এর কোয়ালিটি কখনো আপনি কি মিলাতে পারবেন? কখনোই মিলাতে পারবেন না। স্যামসাং এর কোয়ালিটি বা আইফোনের কোয়ালিটি অনুযায়ী ওটার দাম বেশি 1 লাখ, এটার দাম বেশি না, এটা দামি। কারণ ওইটাতে ওই কোয়ালিটির প্রোডাক্ট আছে বা ওই কোয়ালিটি আছে আইফোনে। আর স্যামসং ফোনে 5,000 টাকার কোয়ালিটি। 2 দিন পর স্যামসং ফোন নষ্ট হয়ে যাবে। কিন্তু আইফোন তো কখনো নষ্ট হবে না। এবং তাদের যে সিকিউরিটি 100% স্ট্রং সিকিউরিটি আছে। সো কথা হচ্ছে ২ টা প্রোডাক্টের কোয়ালিটির কারণে ফরএভার প্রোডাক্টের কি এই ডিফারেন্সটা, যে আপনি একটা 40 টাকা লাক্স সাবানের মধ্যে যে কোয়ালিটি আছে, যে ইনগ্রেডিয়েন্টস আছে, আর ফরএভার সাবানের মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস, এটার মধ্যে একটা বিগ ডিফারেন্স কিন্তু আছে। এবং তাকে যেমন কোয়ালিটিটা আপনি বুঝাবেন, কোয়ালিটির পাশাপাশি তাকে আপনি বলে দিবেন যে ফরএভার সাবানে কি আছে। দেখেন ফরএভার সাবানে ভিটামিন এ, বি, ডি এবং ই আছে। তার মানে আপনি বলেন আপনি স্কিনের জন্য এই 4টা ভিটামিন দরকার, কিন্তু বাজারে কোন সাবানে 4টা ভিটামিন আছে? নাই। তার মানে ফরএভার যেহেতু অ্যাভোকাডো ফল থেকে তৈরি করা, সেই ফলের ভিতরে 4টা ভিটামিন আছে, এই জন্য এই সাবান আপনি 4টা ভিটামিন পাচ্ছেন। ঠিক আছে? সো আপনার স্কিনটাকে ভালো রাখতে পারতেছেন। এবং এই একটা সাবান আবার কয় মাস যায় আপনি একটু বলে দেন, তাকে কোয়ান্টিটিটাও বলে দেন যে আপনি 40 টাকা দিয়ে ধরেন একটা লাক্স সাবান ইউজ করেন আপনি 50 টাকা, এই সাবানটা 15 দিন যায়, তাহলে আপনার প্রতি মাসে কি 2টা সাবান লাগে না? উনি বলবে হ্যাঁ 2টা সাবান লাগে। তাহলে কত প্রতি মাসে আপনি কত টাকা খরচ করেন? 100 টাকা। তাহলে প্রতি মাসে যদি আপনি 100 টাকা খরচ করেন, প্রতি মাসে যদি আপনি সাবানের পিছে 100 টাকা খরচ, তাহলে 5 মাসে কত টাকা খরচ হয়? উনি বলল 500 টাকা। তাহলে ফরএভার একটা সাবান যদি 5 মাস চলে যায়, আপনারা খুব ভালো করে খেয়াল করেন যে লাক্স সাবান বা যেকোনো একটা সাবান 40 টাকা বা 50 টাকা একটা সাবান হাইস্ট 10 থেকে 15 দিনের বেশি কিন্তু যায় না। কেন? পশু চর্বি থাকার কারণে সাবানগুলি দ্রুত গলে যায় এবং নরম হয়ে যায়। ঠিক আছে? সাবানগুলো দ্রুত গলে যায় কেন? পশু চর্বি থাকার কারণে। এজন্য 15 দিনের বেশি কিন্তু যায় না। তো একটা সাবান যদি 15 দিন যায়, তাহলে ২ মাসে আপনার কি ১ মাসে কি আপনার ১০০ টাকা সাবান লাগতেছে না? উনি বলবে হ্যাঁ লাগতেছে। তাহলে ৫ মাসে ৫০০ টাকা আপনার লাগতেছে। তো ৫ মাসে যদি আপনি ৫০০ টাকা খরচ করতেছেন, তো ৫ মাসের জন্য আপনি ফরএভার একটা সাবান কিনে ফেলেন। যে সাবানটা আপনি ৫ মাস, যেহেতু আপনি ১০ টা সাবান ইউজ করতেছেন ৫ মাসে, আপনি ৫ মাসে ১০ টা সাবান ইউজ না করে আপনি ৫ মাসে একটা সাবানই কিনেন, যে সাবানটা 100% কোয়ালিটি এবং 100% কোয়ালিটি পূর্ণ, এবং পাশাপাশি এই সাবানটা আপনার ৫ মাস পর্যন্ত চলে যাবে। এমন কোয়ালিটি যেমন, কোয়ান্টিটিও তেমন। সো যে কেউকে আপনি কোয়ালিটি এবং কোয়ান্টিটি ক্লিয়ার করে দিতে হবে। আমি আবারও বলতেছি, কোয়ালিটি এবং কোয়ান্টিটি, যে একটা সাবান যদি আপনার ১ ১৫ দিন যায়, তাহলে প্রতি মাসে আপনার ২ টা সাবান লাগবে। তাহলে ৫ মাসে আপনার ১০ টা সাবান লাগবে। তাইলে ৫০০ টাকা তো আপনার নরমালি খরচ হচ্ছে। প্রতি মাসে যদি ১০০ টাকা সাবানের পিছে যায়, তাহলে ৫ মাসে ৫০০ টাকা। তাহলে ৫০০ টাকার যদি আপনি ৫ মাসে খরচ করেন, তাহলে ফরএভারের একটা সাবান যদি ৫ মাস চলে যায়, তাহলে আপনি বলেন সাবানের দাম কোথায় বেশি? কারণ ফরএভার সাবান তো ক্ষয় কম হয়, গলে কম। ফরএভার একটা সাবান ৪ থেকে ৫ মাস চলে যায়। ৪৫০ টাকা, আর আপনার জন্য ৫% লেসে কত টাকা? ধরেন ৪৩২ টাকা। তাহলে আপনার জন্য তো ৪৩২ টাকা দিয়ে আপনি ৫ মাস একটা সাবান ব্যবহার করতে পারতেছেন। সবাই কি এই জায়গায় ক্লিয়ার কিনা? একটু আমাকে জানান যে সবাই কি কোয়ালিটি এবং কোয়ান্টিটি এই ২ টা জিনিস আপনাকে ক্লিয়ার করতে হবে। পাশাপাশি যে প্রোডাক্ট দেখেন, প্রোডাক্ট গুলা আমাদের জন্য দাম অনেক বেশি। ঠিক আছে? কিন্তু এই প্রোডাক্ট গুলো তো আপনি আর আমি ফ্রিতে ব্যবহার করতে পারবো। আপনি আর আমি ফ্রি করে ফেলার সুযোগ আছে, যে আমরা যদি এখন ৫ টা প্রোডাক্ট ৫ জনের থেকে রিকমেন্ড করি, ধরেন আপনি ৫ টা সাবান রিকমেন্ড করলেন। তাহলে ৫ টা সাবান রিকমেন্ড করার কারণে ওখান থেকে ধরেন আপনার ৫০ টাকা প্রফিট হলো। তাহলে ৫ জন থেকে যদি আপনার ৫০ টাকা প্রফিট হয়, তাহলে ৫ ৫ ২৫, আপনার ২৫০ টাকা ইনকাম হয়ে গেল। তাহলে ২৫০ টাকা দিয়ে তো আপনি নিজে একটা সাবান কিনতে পারতেছেন। মানে আপনি ১ম বার সবার জন্য ১ম বার ফরএভারের প্রোডাক্ট দাম বেশি ৫% এ। কিন্তু পরের বার তো প্রোডাক্ট গুলো আমার জন্য ফ্রি হয়ে যাচ্ছে। তো আপনি বলবেন যে ফরএভারের প্রোডাক্ট যেন আমরা লাইফ টাইম ফ্রিতে ব্যবহার করতে পারি। এইজন্য আপনি ফরএভার করবেন, যেন আপনি ফ্রিতে এই প্রোডাক্ট গুলো ব্যবহার করতে পারেন। আর যেহেতু এই প্রোডাক্ট গুলো আপনার কাছে দাম বেশি মনে হচ্ছে, তাহলে আপনি ইনকাম করেন। আপনি ফরএভারের প্রোডাক্ট গুলা আপনি এখান থেকে ইনকাম করার সুযোগ আছে। দেখেন যার প্রোডাক্ট দরকার সে প্রোডাক্ট নিবে, যার বিজনেস দরকার সে বিজনেস নিবে। এখন ৩ টা মার্কেট আছে বাংলাদেশে, ৩ টা মার্কেট আছে। একটা হচ্ছে লো, একটা হচ্ছে মিডল, একটা হচ্ছে হাই। ঠিক আছে? এখন ধরেন যে লো কোয়ালিটির মানুষ সে ফুটপাত থেকে শপিং করে। ধরেন যে লো কোয়ালিটির মানুষ, একদম লো ক্লাসের মানুষ। এখন যারা লো সেগমেন্টের পিপল তারা ফুটপাতে শপিং করে। কিন্তু যারা হাই কোয়ালিটির মানুষ তারা কি আর ফুটপাত থেকে শপিং করে? তারা তো বসুন্ধরা সিটিতে যেয়ে শপিং করে। তো এখন কথা হচ্ছে বসুন্ধরা সিটি কি চিন্তা করে যে ভাই কিরে বাংলাদেশে তো সব গরিব। তাহলে আমার বসুন্ধরাতে কোনো কাস্টমার আসতেছে না, তাহলে তো বসুন্ধরা সিটি চলতো না। ভাই ৩ টা সেগমেন্টের পাবলিক আমাদের সাথে আছে। একটা হচ্ছে মিডল, একটা হচ্ছে লো, একটা হচ্ছে হাই। সো লো কোয়ালিটির মানুষ লো জায়গায় যাবে শপিং করতে, এটা স্বাভাবিক। তা কিন্তু যারা মিডল এবং যারা হাই ক্লাস তারা কিন্তু সবসময় চায় যে ভালো কিছু, মানে ভালো কোয়ালিটির প্রোডাক্টটা কিনতে। যদি কোয়ালিটির প্রোডাক্ট না চলতো, তাহলে তো বাংলাদেশের সবাই যে ফুটপাত থেকে আপনার ২০০ টাকা দিয়ে শপিং না করে, মানে জুতা না কিনে বাটা আর এফএক্স দোকানে মানুষ যেত না। বাটা আর এফএক্স দোকানে মানুষ কেন যাচ্ছে? দেখেন ফুটপাত থেকে তো আপনি ২০০ টাকা দিয়ে জুতা কিনতে পারেন। তারপরে বাটা দোকান বা এফএক্স দোকান তাহলে কেন টিকে আছে? কেন? যারা ওই লেভেলের কাস্টমার, যারা কোয়ালিটি বুঝে, যারা মিডল ক্লাস এবং যারা হাই, তারা কিন্তু সবসময় বাটা দোকান বা এফএক্স দোকানে যাবেই। কেন? তারা
সস্তা খোঁজে না, সস্তা 3 অবস্থা, তারা সবসময় কোয়ালিটি খোঁজে। তা আপনাকে যদি বুঝতে হবে যে আপনি যদি কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট যারা তৈরি করে তারা কিন্তু সবসময় প্রোডাক্ট গুলো হাই প্রাইসে রাখবে, এটা স্বাভাবিক যে দাম বেশি হবে, কারণ এগুলোর দাম অনুযায়ী মানে কোয়ালিটি দাম প্রোডাক্টের, ঠিক আছে? সো কোয়ালিটি আপনাকে ক্লিয়ার করতে হবে। সো এই ফিল, ফেল্ড এবং ফাউন্ড এই 3টা জিনিসের মাধ্যমে কিন্তু আপনি তাকে এটা ক্লিয়ার করে দিতে হবে, ঠিক আছে? এবার হচ্ছে আমরা কমন যে অবজেকশনটা ফেস করি, যেটা আমি খুব ভালো করে আপনারা খুব ভালো করে নোট ডাউন করবেন, যেটা হচ্ছে একটা কমন অবজেকশন যে আমার কাছে টাকা নাই, 2cc আমি কিভাবে করবো, নাকি সবার তো এই কমন অবজেকশন সবাই ফেস করেন কিনা একটু আমাকে চ্যাট বক্সে জানান, যে আমার কাছে তো পয়সা নেই বা আমার কাছে তো টাকা নাই, যে আমার কাছে তো পয়সা নেই বা আমার কাছে তো টাকা নাই, তাহলে আপনি কিভাবে এটা ফেস করবেন? দেখেন, এটা ফেস করার জন্য যদি কেউ বলে যে আপনার কাছে ভাই টাকা নাই বা আপনার কাছে পয়সা নাই, তাহলে আমি কিভাবে করবো? ভাই আমার তো কোনো টাকা নাই, আমি তো স্টুডেন্ট। যেটা আমরা সবসময় সবচেয়ে বেশি ফেস করি এই জায়গায়, যে 2cc ইভেন্টের পরে সবাই বলে ভাই আমার কাছে টাকা নাই, আমার ফ্যামিলি দিবে না, আমি তো স্টুডেন্ট, আমি এত টাকা কোথায় পাবো, আমি কিভাবে করবো 2cc টা? সো একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি কিভাবে এই সমস্যাটা ফেস করবেন। দেখেন, যদি কেউ বলে টাকা নাই, তখন আপনি ফিল করতে হবে, তাকে ফিল করতে হবে। আপনি যদি বলেন ভাই টাকা নাই মানে কি আপনি টাকা ব্যবস্থা করেন যে কোনো ভাবুক, নো, এভাবে না। আপনি তাকে ফিল করান, যে রিলেট করান যে ভাই আপনি ঠিক বলছেন যে আপনার কাছে টাকা নাই, মানে আপনি ঠিক বলছেন যে আমি শুরু যখন করেছিলাম আমার কাছে টাকা ছিল না। দেখেন, আপনি রিলেট করতে হবে, খুব ভালো করে খেয়াল করবেন। যদি কেউ বলে আমার কাছে টাকা নাই, তখন আপনি বলবেন যে ভাই ঠিক আছে আপনার কাছে টাকা নাই, আপনি জানেন আমি যখন শুরু করেছিলাম আমার কাছে কিন্তু কোনো টাকা ছিল না, ঠিক আছে? আমি যখন শুরু করেছিলাম আমার কাছেও কিন্তু কোনো টাকা ছিল না। তো ভাই আপনি হাত মিলান, আপনি একটা তাকে বলেন যে আপনি আমার সাথে একটু হাত মিলান। এই দেখেন, যখন আপনি বলবেন যে আমার সাথে একটু হাত মিলান বা আমার সাথে একটু ইয়ে করেন যে আমার কাছে শুরুতে টাকা ছিল না, আজকে আপনার কাছেও শুরুতে টাকা না, তার মানে আপনি ফিল করাচ্ছেন তাকে যে আপনার কাছেও টাকা ছিল না শুরুতে, তার কাছেও টাকা নেই। তখন আপনি কি বলবেন? দেখেন, 99% মানুষ যাদের কাছে পয়সা ছিল না এই ব্যবসাটায় শুরু করার বা যুক্ত হওয়ার পর দেখা গেছে যে 99% মানুষ এই ব্যবসা সফল হয়েছে। দেখেন, যাদের কাছে টাকা নাই, যারা বলে যে ভাই আমার কাছে টাকা নেই, তাদেরকে আগে ফিল করাতে হবে যে ভাই জানেন আমি যখন ফরএভার বিজনেসটা শুরু করেছিলাম আমার কাছে কিন্তু কোনো টাকা ছিল না। তাহলে আমার সাথে একটু হাত মিলান, আমার সাথে একটা ক্ল্যাপ করেন যে 99% মানুষ যারা এই প্ল্যাটফর্মে, দেখেন 99% মানুষ যাদের কাছে পয়সা ছিল না এই ব্যবসাটা শুরু করার বা যুক্ত হবার পর দেখা গেছে যে 99% মানুষ এই ব্যবসায় সফল হয়েছে যাদের কাছে টাকা ছিল না। ঠিক আছে, আপনি এইভাবে কথাগুলো বলবেন। দেন হচ্ছে আপনি তাকে রিলেট করান যে দেখেন হ্যাঁ ভাই আমার কাছেও পয়সা ছিল না, আপনি এটা বলেন যে আমার কাছেও কোনো পয়সা ছিল না, আপনি ফিল করাচ্ছেন, এটা হচ্ছে ফিল। ঠিক আছে, যে আমার কাছেও কোনো পয়সা ছিল না, আজ আপনার কাছেও পয়সা নেই। ঠিক আছে, আপনি ফিল করাচ্ছেন যে আমার কাছে কোনো পয়সা ছিল না, আজ আপনার কাছেও কোনো পয়সা নেই। তাতে একটা কথা নিশ্চিত হয় যে, এবং আমি জোর দিয়ে বলতে পারি আপনি এই ব্যবসা 100% সফল হবেন। দেখেন, আপনি তাকে ফিল করাচ্ছেন যে আমার কাছেও কোনো পয়সা ছিল না, আজকে আপনার কাছেও পয়সা নেই, তার মানে এটাই বুঝাচ্ছে যে আপনি 100% এই ব্যবসায় সফল হবেন। যেহেতু আপনাকে জানেন, আপনি জানেন এখানে যারা বড় বড় অ্যাচিভার, যারা বড় বড় টপ পজিশন, যারা আমাদের মেন্টর, তাদের কাছে কিন্তু 2cc করার সময় টাকা ছিল না, কিন্তু আজকে দেখেন তারা সাকসেস, আজকে দেখেন তারা এখান থেকে একটা ভালো ইনকাম করতেছে। তাহলে আপনার কাছেও টাকা নেই, আমার কাছেও টাকা নেই, তার মানে আপনি হাত মিলান যে আমরা যখন শুরু করেছি আমাদের কাছে কিন্তু কোনো টাকা ছিল না, তার মানে আপনার কাছে কোনো টাকা নেই। এটা হচ্ছে ফিল করা, ঠিক আছে? এই ফিলটা আপনাকে করাতে হবে। তারপর হচ্ছে আপনি বলেন যে হ্যাঁ আপনি বর্তমান যে পরিস্থিতিতে আছেন, আপনি বলবেন কি আপনি যে বর্তমান যে পরিস্থিতিতে আছেন আপনার যত সমস্যাগুলি আছে সেগুলি নিয়েই বর্তমান পরিস্থিতিতে আপনি টিকে থাকেন। আপনি ধরুন, আমরা যদি বলি যে হ্যাঁ বলুন কিভাবে আপনি কিভাবে করেছিলেন, এবার আপনি বলেন যে জানেন আমার কাছে কিন্তু টাকা ছিল না, বাট আমি কিভাবে 2cc করেছিলাম, এবার আপনি সেটা শেয়ার করেন যে জানেন আমার কাছে কিন্তু শুরুতে টাকা ছিল না, বাট আমি কেন 2cc করেছিলাম বা আমি কিভাবে 2cc করেছিলাম, আপনি কি একটু শুনতে চান? আপনি তাকে এই কোশ্চেনটা করবেন। আমি আবারও বলছি, সবাইকে বুঝতেছেন কিনা, যদি কেউ বলে ভাই আমার কাছে টাকা নাই, তখন আপনি তাকে রিলেট করেন যে ভাই আমার কাছে কোনো টাকা ছিল না, আপনার কাছেও টাকা নেই, একটু হাত মিলান। যে 99% পিপল এই প্ল্যাটফর্মে সফল হয়, যাদের শুরুতে টাকা থাকে না তারা কিন্তু এই প্ল্যাটফর্মে সফল হয়। সো আপনি এখান থেকে সাকসেস হওয়ার 100% আপনি সফল এখান থেকে হবেন। আমার কাছে কোনো টাকা ছিল না, আমার মেন্টরদের কাছে কোনো টাকা ছিল না। সো আপনি তাকে বলেন যে আপনি জানতে চান কিনা যে আমি তাহলে কিভাবে টাকা না থাকার পরে 2cc কিভাবে করেছি। আপনি তাকে এবার বলেন, মানে ফেল করাচ্ছেন, ফেল। এবার হচ্ছে ফিল করিয়েছেন, এবার হচ্ছে ফেল করাবেন। ঠিক আছে, ফিল, ফেল্ট এবং ফাউন্ড এই 3টে জিনিস কিন্তু আপনাকে আপনাকে ভালো করে মাথা রাখতে হবে। ফিল করালেন যে আপনার কাছেও টাকা নাই, তার কাছেও আজকে টাকা নাই, কিন্তু আপনি যদি বলেন ভাই টাকা নাই মানে কি আপনি টাকা ব্যবস্থা করবেন এইভাবে, আগে ফিল করান যে আপনার কাছেও টাকা ছিল না যখন আপনি 2cc করেছিলেন। তো এবার হচ্ছে ফেল করাচ্ছেন যে ভাই আপনি কি জানতে চান কিনা যে আমি কিভাবে টাকা না থাকার পরও 2cc কমপ্লিট করেছিলাম। এবার উনি বলবে হ্যাঁ বলেন কিভাবে আপনি করেছিলেন, তখন আপনি বলবেন যে আচ্ছা কিভাবে করেছিলাম সেটা থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে কেন করেছিলাম। আপনি কি বলবেন যে কিভাবে করেছিলাম সেটা থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি কিভাবে কেন করেছিলাম, মানে হোয়াই, কেন করেছিলাম আমি ফরএভার। তো তাকে আপনি বলেন যে জানেন
আপনি বর্তমান যে পরিস্থিতিতে আছেন, আপনার যত সমস্যা গুলি আছে সেগুলি নিয়ে কি বর্তমান পরিস্থিতিতে আপনি টিকে থাকুন? আপনি কি একই পরিস্থিতিতে আপনার সঙ্গে চলতে থাকুন? মানে আপনি কি চান? আপনি কি চান যে এখন আপনি যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর মধ্যে আছেন, এই ফাইন্যান্সিয়াল প্রবলেম এর মধ্যে কি আপনি পড়ে থাকতে চান? নাকি আপনি আপনি এই ব্যবসার সাথে যুক্ত হন যাতে আগামীতে আপনার সব সমস্যা দূর হয়ে যায়? কোনটা? আপনি কোনটা চান? আপনি তাকে কোয়েশ্চেনটা করেন যে আপনি কি চাচ্ছেন? যে আপনি এই প্ল্যাটফর্ম এর সাথে ইনভলভ না হয়ে আপনি যে ফাইন্যান্সিয়াল প্রবলেম এর মধ্যে আছেন, এই ফাইন্যান্সিয়াল প্রবলেম এর মধ্যে কি আপনি পড়ে থাকতে চান? নাকি আপনি এই বিজনেস সাথে ইনভলভ হয়ে আপনি আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমটাকে সলভ করতে চান এই প্ল্যাটফর্ম এর মাধ্যমে? সো আপনি তাকে ফিল করেন যে আপনি কেন করেছিলেন? আপনি বলবেন যে দেখেন ভাই, আমি এই কারণেই করেছিলাম যে আমি এই কারণেই ফরএভার বিজনেসটা করেছিলাম। আমি যদি আমার বর্তমান পরিস্থিতিতে আজ বদলাতে না পারি, তাহলে আমি সারা জীবন একই পরিস্থিতিতে থেকে যাব। দেখেন আপনি কি বলবেন? যে আমি যদি আমার বর্তমান পরিস্থিতি যদি এখন চেঞ্জ করতে না পারি, তাহলে আমি আজীবন এই পরিস্থিতিতে কিন্তু আমি আজীবন পড়ে থাকবো। এটা হচ্ছে ফার্স্ট কথা আপনাদেরকে এভাবে বলতে হবে। ঠিক আছে? সো ফিল করাচ্ছেন, এবার হচ্ছে ফেইল করাচ্ছেন আপনি। যে দেখেন আপনার কাছে কি অপশন আছে? আপনি চাচ্ছেন আপনার প্রচুর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আপনি একটা ফাইন্যান্সিয়াল জেলের মধ্যে আছেন। এখন আপনি কি চান? আজীবন এই ফাইন্যান্সিয়াল জেলের মধ্যে পড়ে থাকতে, নাকি আপনি ফাইন্যান্সিয়াল জেল থেকে নিজেকে বের করতে চান? উনি বলবে হ্যাঁ, বের করতে চাই। তো বের করতে হলে আপনি যদি এই বিজনেস এর সাথে ইনভলভ না হন, তাহলে আপনি কিভাবে ফাইন্যান্সিয়ালি আপনি ফ্রিডম হবেন? কিভাবে আপনি টাইম ফ্রিডম পাবেন? আপনি আমাকে বলেন। আপনি কিভাবে পাবেন? সো আপনি যদি এই ব্যবসার সাথে বা আপনি যদি এই প্ল্যাটফর্মের সাথে নিজেকে ইনভলভ করেন, তাহলে আপনি কিন্তু এই ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিস এর মধ্যে আছেন, আপনার কিন্তু ভাই ২ টাকা কেউ দিয়ে যাবে না। আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমটা থেকে সলভ করার জন্য আপনাকে কিন্তু কোন না কোন ইনকাম এর সাথে ইনভলভ হইতে হবে। আপনি যদি হাত গুটায় বসে থাকেন, আপনার কি ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ হবে? উনি বলবে না। তাহলে আপনাকে কোন না কোন কিছু তো শুরু করতে হবে। সো আপনি যদি শুরু করতে চান, তাহলে আপনি এই বিজনেসটা শুরু করলে আপনার এই ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে আপনি নিজেকে ওভারকাম করতে পারবেন। সো এটা কি ফেল করাচ্ছেন আপনি? এরপর হচ্ছে আপনি বলেন যে দেখেন কোন কাজের ক্ষেত্রে আপনার পয়সার দরকার ছিল, তখন সেই পয়সা আপনার কাছে না থাকার দরুন আপনি কার কাছে থেকে ধার নিয়েছেন এবং পরে ফেরত দিয়েছেন। দেখেন আমরা সবসময় একটা কথা বলি, দেখেন ফাউন্ড মানে ফেইল্ড। ধরেন আপনি একটা এক্সাম্পল দিতে পারেন। দেখেন আপনার কাছে টাকা নাই। আপনার কাছে আজকে টাকা নাই। ঠিক আছে? তো টাকা নাই। এখন আপনি টাকা কখন আমরা টাকাটা আসলে এরেঞ্জ করি? দেখেন আমরা প্রত্যেকটা ইমার্জেন্সি কাজে কিন্তু আমরা টাকাটা এরেঞ্জ করি। টাকাটা আমরা কখন এরেঞ্জ করি? ইমার্জেন্সি যেকোনো কাজে। ধরেন আপনি এখানে একটা এক্সাম্পল তাকে দেন। এক্সাম্পলটা কি দিবেন? যে দেখেন, ধরেন আল্লাহ না করুক আপনার বাবা আজকে অসুস্থ হয়ে গেল। আপনি এভাবে বলবেন যে আল্লাহ না করুক আপনার বাবাটা আজকে অসুস্থ হয়ে গেল। এখন আপনার বাবাকে মেডিকেলে ভর্তি করাতে আপনার ৳১,০০,০০০ লাগবে বা ৳৫০,০০০ লাগবে। এখন আপনি কি করবেন? আপনার বাবাকে কি আপনি বাসায় ফেলে রেখে তিলে মরতে দেখবেন? নাকি আপনি যেকোনোভাবে হোক আপনার বাবাকে আপনি মেডিকেলে ভর্তি করাবেন? দেখেন উনি বলবে, "হ্যাঁ, অবশ্যই আমার বাবা যেহেতু অবশ্যই আমি বাবাকে মেডিকেলে ভর্তি করাবো। যেহেতু আমার বাবা, আমার লাইফ এর একটা ইমার্জেন্সি পার্ট।" সো দেখেন তাহলে আপনি আপনার বাবার জন্য আপনার কাছে টাকা কিন্তু নাই। দেখেন টাকা কারো কাছেই থাকে না বিপদের সময়। কিন্তু টাকাটা আমরা এরেঞ্জ করতে হয় যেকোনো ইমার্জেন্সি কাজে বা বিপদের সময়। সো আপনার কাছেও টাকা থাকবে না। কিন্তু আপনি টাকাটা এরেঞ্জ করতে হবে। সো আপনি যেভাবে আপনার বাবাকে ট্রিটমেন্ট এর জন্য যেভাবে টাকাটা আপনি এরেঞ্জ করবেন, আপনার কি মনে হয় যে আপনার ক্যারিয়ার এর জন্য, আপনার ফিউচার এর জন্য, আপনার ভবিষ্যতের জন্য কি ফরএভার বিজনেসটা আপনার জন্য ইম্পোর্টেন্ট বা ইমার্জেন্সি না? উনাকে আপনি আগে জিজ্ঞেস করেন, কোয়েশ্চেনটা করেন। উনি বলবে, "হ্যাঁ, অবশ্যই আমার লাইফ এর জন্য ইমার্জেন্সি বা অবশ্যই ইম্পোর্টেন্ট।" তখন আপনি বলেন যে, "দেখেন তাহলে আপনার লাইফ এর বা আপনার ক্যারিয়ার এর জন্য যদি আপনি ফরএভারটাকে ইমার্জেন্সি মনে করেন, তাহলে যেহেতু আপনি ইমার্জেন্সি মনে করছেন, তাহলে অবশ্যই টাকাটা আপনাকে এরেঞ্জ করতে হবে।" কেননা আমরা যেকোনো বড় বিপদের সময় বা যেকোনো বড় কাজে কিন্তু আমরা টাকাটা এরেঞ্জ করার ট্রাই করি। আমাদের কাছে তখনও কিন্তু টাকা থাকে না। যেকোনো বিপদ-আপদে হুটহাট করে আমাদের কিন্তু টাকা থাকে না। আমরা কি করি? টাকাটা বিভিন্ন ওয়েতে এরেঞ্জ করি। এখন কোন ওয়েতে এরেঞ্জ করি? হয়তোবা দেখেন আপনি আপনার কোন আ ফ্রেন্ড থেকে ধরেন আপনার একটা ফ্রেন্ড আপনাকে ফোন দিল যে, "দোস্ত সে একটা বিপদে পড়ছে।" এখন আপনার ফ্রেন্ড বিপদে পড়ছে আপনাকে জানাইলো। এখন আপনি কারো না কারো থেকে হলেও তাকে ধার করে আপনি তাকে হেল্পটা করবেন। ধরেন আপনি কারো থেকে টাকাটা নিয়ে তাকে আপনি হেল্প করলেন। কেন করলেন? আপনি তো নাও করতে পারতেন। উনি বলবে, "হ্যাঁ, আমি তো করছি এইজন্য যে আমার একটা ফ্রেন্ড বিপদে পড়ছে এইজন্য আমি তাকে অন্য আরেকজন থেকে হেল্প করছি।" তাহলে দেখেন আপনি যেহেতু আরেকজনকে হেল্প করতেছেন, সো আপনার এই জায়গায় যেহেতু আপনার কাছে টাকা নাই, সো আপনি এই যে ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস এর মধ্যে আপনি আছেন, এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে আপনি নিজেকে ওভারকাম করার জন্য আপনার তো একটা ইনকাম সোর্স প্রয়োজন করা দরকার। সো আপনি টাকাটা তাহলে এরেঞ্জ করতে হবে। এখন টাকাটা এরেঞ্জ করার জন্য কি করতে হবে? আপনাকে অনেকগুলো মানুষের আপনি এরেঞ্জ করার জন্য আপনি দেখেন কোথা থেকে আপনি এরেঞ্জ করবেন। আপনি বিভিন্ন জায়গা থেকে কিন্তু টাকাটা এরেঞ্জ করতে পারেন। হয়তোবা আপনি আপনার কোন ফ্রেন্ড সার্কেল থেকে এরেঞ্জ করতে পারেন। আপনার কোন রিলেটিভ থেকে আপনি টাকাটা এরেঞ্জ করতে পারেন। বা আপনি আপনার বন্ধুর কোন বন্ধু থেকে আপনি টাকাটা এরেঞ্জ করতে পারেন। আপনার কোন আ আপনি কোন জায়গা থেকে ধার করতে পারেন। তাহলে কেন ধার করবেন? আপনি দেখেন আমরা অনেক সময় এরকম হয় না? ধরেন একটা প্রোডাক্ট আমরা কিনতে গেলাম। ধরেন বাজারে আমরা একটা প্রোডাক্ট কিনতে গেলাম। এই প্রোডাক্টটা কিনার সময় আমি দেখলাম যে এই প্রোডাক্টের দাম অনেক বেশি। তা আমরা কি করি? অনেক সময় এরকম হয় না যে আমরা আরেকজন থেকে ধার করে প্রোডাক্টটা কিনি। পরে আমরা ওকে বলি না যে, "দোস্ত আমি পরে দিয়ে দিব" বা "আমি আপনাকে পরে দিয়ে দিব টাকাটা ১ মাসের মধ্যে আমি দিয়ে দিব।" এরকম অনেক সময় হয় কিন্তু আমরা একটা প্রোডাক্ট কিনতে গেলে
হয়তো বা কোনো টাকা শর্ট পড়ে, হয়তো 5,000 টাকা বা 10,000 টাকা আমাদের শর্ট পড়ে যায়। তখন আমরা কি করি যে, বন্ধু আমাকে তুই এখন চালাই দে, আমি তোকে কিছুদিনের মধ্যে টাকাটা আবার দিয়ে দিচ্ছি। এরকম হয় কিনা আমাদের সাথে বলেন তো? এরকম হয় কিনা? আমরা যেকোনো একটা প্রোডাক্ট কিনতে গেলে হুট করে দেখবেন যে দেখেন এরকম কিন্তু আমাদের অনেক সময় হয়ে যায় যে আমরা যেকোনো প্রোডাক্ট একটা কিনতে গেলে আমাদের প্রোডাক্টটা কিনতে গেছি, দেখলাম যে প্রোডাক্টের দামটা বেড়ে গেল। ধরেন আপনি একটা ল্যাপটপ কিনতে গেলেন বা আপনি একটা শখের ফোন কিনতে গেলেন, দেখলেন যে দামটা ওখানে বাড়ি গেছে, মানে দামটা বেশি। এখন আপনি কি করবেন? দোস্ত আমাকে একটু চালাই দে, আমি তো এখন বিপদে পড়ছি, আমাকে চালাই দে, আমি তোকে টাকাটা পরে দিয়ে দিচ্ছি। আপনার বন্ধু আপনাকে হয়তো 5,000 টাকা বা 10 টাকা দিয়ে চালাই দিল। এখন আপনি কেন ওখান থেকে ম্যানেজ করতেছেন? যে আপনার যে কোনো শখের জিনিস আপনি কিন্তু যত টাকাই লাগুক না আপনি কিনবেন শখের জিনিসটা, ঠিক আছে? সো দেখেন অনেক সময় এরকম হয় যে আমরা শখের জিনিস কারো না কারো ধার ধার করে, মানে অনেক কিছু কিন্তু আমরা ধার করে কিনি। একটা বাইক কিনবো, কারো থেকে ধার করে টাকাটা কিনতেছি। সেমিস্টার ফি দিব, হয়তোবা কারো থেকে ধার করে দিচ্ছি। হয়তোবা আমরা আমার মাকে ট্রিটমেন্ট করাবো, হয়তোবা কারো থেকে ধার করে আমি ট্রিটমেন্ট করাচ্ছি। সো এই যে কেন করতেছি? ইমার্জেন্সি বলেই আমরা কারো না কারো থেকে ধার করে করতেছি। সো আপনার ক্যারিয়ারের জন্য, আপনার ফিউচারের জন্য, ফরএভার বিজনেসে যদি ইমার্জেন্সি হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই ধার করেন। আপনি অবশ্যই কারো না কারো থেকে আপনি একবার, বলবেন না লাইফে একবার হাত পা, মানে বারবার হাত পাতা থেকে একবার লাইফে হাত পাতা অনেক ভালো। আপনি কি আজীবন মানুষের কাছে হাত পাততে চান, নাকি লাইফে একবার হাত পাততে চান? আপনি যদি লাইফে কারো কাছে একবার হাত পাততে চান, ইগো রেখে, মানে ইগো ফেলে রেখে, দেখেন ইগোতে হার্ট রাখা যাবে না। কেউ কি ইগোতে হার্ট করা যাবে না। আবার অবজেকশন হ্যান্ডলিং এর সময় কেউ কি ইগোতে হার্ট করা যাবে না। আমরা সময় ইগোতে হার্ট করে ফেলি। ইগোতে তাকে আমরা অনেক সময় অনেক বড় বড় কথা বলে ফেলি যে ভাই টাকা নাই, এগুলো কোনো কথা? আপনি কি মিয়া এই নাকি সে নাকি, আমরা অনেক সময় এভাবে বলে ফেলি। বলা যাবে না, ফিল করতে হবে, ফেল করতে হবে, দেন হচ্ছে ফাউন্ড। সো আপনি বলেন যে দেখেন আমার কাছেও টাকা ছিল না, আমিও কোনো না কোনো ভাবে টাকাটা অ্যারেঞ্জ করেছিলাম। কেন অ্যারেঞ্জ করেছিলাম? আমার ক্যারিয়ারের জন্য, আমার ফিউচারের জন্য আমি ফরএভারটাকে ইমার্জেন্সি মনে করেছি। এবং আমি দেখেছি যে আমার লাইফে যে বর্তমান ক্রাইসিস, এই বর্তমান ক্রাইসিস থেকে আমাকে ওভারকাম করতে হলে ফরএভার করতে হবে। এবং ফরএভারই পারে আমার লাইফের স্বপ্নগুলোকে বারবার মানে ফিল আপ করতে। আমি নিট হয়তো বা ফুলফিল করতে পারতাম একটা চাকরি করে, বাট আমার ড্রিম গুলো তো বা আমার স্বপ্নগুলো তো আমি বাস্তবায়ন কখনো একটা চাকরি করে ফুলফিল করা পসিবল না। তো আমার লাইফের স্বপ্নগুলোকে যদি আমি বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাকে অবশ্যই বড় একটা অ্যাটেম্প নিতে হবে, অবশ্যই আমাকে একটা স্টেপ নিতে হবে। সো এই স্টেপটা আমি নিয়েছিলাম 2cc, কারণ আমি জানি ভাই লাইফ একটা, একটা লাইফ হয়তো আমাকে স্বপ্নটাকে ফুলফিল করে মরতে হবে, হয়তো বা নিড ফুলফিল করে মরতে হবে। তো আমি কেন আমার স্বপ্নটাকে গলা টিপে মারবো? আমি আমার নিড ফুলফিল না করে আমার ড্রিম ফুলফিল করতে হবে, এই জন্য কিন্তু আমি টাকাটা অ্যারেঞ্জ করেছিলাম। এবার আপনি কিভাবে অ্যারেঞ্জ করছেন সেটা আপনি তার সাথে শেয়ার করতে পারেন। আপনি আপনারটা শেয়ার করুন যে আপনি কিভাবে টাকাটা অ্যারেঞ্জ করেছেন। ঠিক আছে? আপনারা সবাই কি শুনতেছেন? যে আপনি কিভাবে কেন করেছেন সেটা আগে ক্লিয়ার করেন। যে আপনারও ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, আপনারও টাকা ছিল না, বাট আপনি তারপর টাকাটা কি করেছেন? অ্যারেঞ্জ করেছিলেন। যে ভাই দেখেন টাকা আমার কাছেও ছিল না। আপনি জানেন যখন আমি শুরু করেছিলাম আমার কাছে টাকা ছিল না, আমার মেন্টরের কাছেও টাকা ছিল না, বাট আমরা কেন টাকাটা অ্যারেঞ্জ করেছিলাম এবং কিভাবে টাকাটা অ্যারেঞ্জ করেছি আপনি কি শুনতে চান? উনি বলবেন হ্যাঁ শুনতে চাই। তখন আপনি বলেন যে আগে কেন করেছেন সেটা ভালোভাবে ক্লিয়ার করবেন। কেন? এবং ইমার্জেন্সিতে আমরা টাকাটা অ্যারেঞ্জ করি, একটা এক্সাম্পল দেন। এরপর আপনি তাকে ক্লিয়ার করেন যে এভাবে এভাবে আমি অ্যারেঞ্জ করেছি। আপনি চাইলে এভাবে এভাবে টাকাটা অ্যারেঞ্জ করতে পারবেন আপনার কাছের মানুষ থেকে, আপনার বন্ধু বান্ধব থেকে, আপনার ফ্রেন্ড সার্কেল থেকে, আপনার ফ্যামিলি থেকে। এবার বাবা মা যখন বুঝে, দেখেন বাবা মা কেন বুঝে না? মাথায় রাখবেন যে বাবা মা হচ্ছে এমন একটা জিনিস যে আমাদের বাবা মারা সবসময় চায় যে ছেলেরা বা ছেলেমেয়েরা পড়াশোনা করুক, মানে পড়াশোনার টাইমে পড়াশোনা করুক, অন্য কিছু না করুক। এই ক্ষেত্রে অনেক বাবা মাই চিন্তা করে যে পড়াশোনার পাশে যদি আমার মেয়ে আমার ছেলে যদি কিছু করে তার মানে পড়াশোনা নষ্ট হয়ে যেতে পারে, পড়াশোনা হ্যাম্পার হতে পারে। তো ওই ক্ষেত্রে অনেক প্যারেন্টস কিন্তু আমাদেরকে দিতে চায় না। ওই ক্ষেত্রে আপনি যদি এটা কনফার্ম করতে পারেন যে আপনি কি করছেন। দেখেন আমাদের পিছনে আমাদের বাবা মারা কিন্তু লাখ লাখ টাকা খরচ করে কোথায়? পড়াশোনা কেন্দ্রিক। আপনার কোচিং এ ভর্তি হওয়া ক্ষেত্রে আপনি কোচিং এ ভর্তি হবেন, আপনি কোনো ভার্সিটিতে ভর্তি হবেন, আপনি কোথাও কোনো স্যারের কাছে পড়বেন। মানে কখনো কিন্তু আমাদেরকে না করে না যে না টাকা নাই তোমাকে পড়াবো না, এরকম কিন্তু বলে না কখনো। যত টাকাই লাগুক আমাদের কিন্তু বলে হ্যাঁ আছে। তাহলে কেন বলে? যে তারা চায় আমাদের একটা ভালো ফিউচার, একটা ভালো ভবিষ্যতের জন্য কিন্তু তারা আমাদের পিছে লাখ লাখ টাকা খরচ করে আসতেছে। তো এই যে লাখ লাখ টাকা আপনার পিছে তারা খরচ করে আসতেছে, আপনি যদি এই জায়গায় ক্লিয়ার করতে পারেন যে দেখো আমি যে প্রজেক্টে কাজটা করতেছি এই প্রজেক্টে আমার কি ডেভেলপ হচ্ছে, আপনি তাদেরকে এটা ক্লিয়ার করেন যে আপনার বাবা মারা যেহেতু পড়াশোনা কেন্দ্রিক খুবই সিরিয়াস, তো আপনি তাদেরকে এটা ক্লিয়ার করতে হবে যে দেখো আমি ইন্টারন্যাশনাল প্রজেক্টে যে কাজ করতেছি, এই ইন্টারন্যাশনাল প্রজেক্টে আমাকে যে তারা সিলেক্টেড করেছে এতগুলি মানুষের মধ্যে, তাহলে অবশ্যই আমার মধ্যে কোনো সিরিয়াসনেস বা কোনো পোটেনশিয়ালিটি ছিল বলেই। এখন এই প্রজেক্টে আমার কি কি ডেভেলপ হবে তাকে আগে ক্লিয়ার করেন, বাবা মাকে আগে সেটা ক্লিয়ার করতে হবে। আপনারা যদি কোনো স্টুডেন্টের সাথে কথা বলেন তাদেরকে বলবেন যে আপনি আগে বাবা মাকে আপনি এই প্রজেক্ট থেকে কতটুকু আপনার লাইফে ভ্যালু ক্রিয়েট হচ্ছে, ভ্যালুটা তাকে আগে বুঝান। যে আপনার মধ্যে কোন কোন ডেভেলপমেন্ট হচ্ছে। আপনি একটা হয়তো আপনি অনেকগুলি স্কিল এখান থেকে ডেভেলপ করতে পারতেছেন। আপনি কমিউনিকেশন স্কিল, আপনি হয়তো আগে কথা বলতে পারতেন না, নার্ভাস ফিল করতেন, আপনি এখন একটা জিনিস আপনার মধ্যে ডেভেলপমেন্ট হচ্ছে। তো আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের পাশাপাশি আপনি স্কিলটাকে ডেভেলপ করার পাশাপাশি আপনি এখান থেকে একটা ভালো ইনকাম করার সুযোগ আছে। এবং আপনার ইনকামটা থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট। যে ডেভেলপমেন্টটা কেন ইম্পর্টেন্ট দেখেন, আপনি যখন চাকরির বাজারে যাবেন, চাকরির বাজারে যখন হাজারো লাখো স্টুডেন্ট যায়,
তখন ওই মানুষটাকে স্পেসিফিকলি কোম্পানি সিলেক্ট করে, যার মধ্যে শুধুমাত্র সার্টিফিকেট আছে সেটা না, সার্টিফিকেটের বাইরে তোমার মধ্যে কোন স্কিলটা আছে। দেখেন একটা কোম্পানিতে যদি আপনি কাজ করতে যান, তাহলে আপনার মধ্যে সার্টিফিকেটের বাইরে কোন স্কিলটা আছে সেটা কিন্তু সবার আগে তারা সার্চ করে। যে আচ্ছা বুঝলাম সবার সার্টিফিকেট তো সেম, সবাই তো সিজিপিএ বা সবাই ভালো রেজাল্ট করছেন, ফার্স্ট একদম ফার্স্ট ক্লাস, কিন্তু আপনার মধ্যে কোন এক্সট্রা কোয়ালিটি আছে, কোন এক্সট্রা স্কিল আছে। কেন একটা কোম্পানি খুঁজবে কি সার্টিফিকেট না, সার্টিফিকেট দেখে আপনার চাকরি হবে না। আপনার মধ্যে কোন এক্সট্রা স্কিল আছে, যে স্কিলটা আপনার কোম্পানি কাজে লাগিয়ে আপনার ও তার কোম্পানিটাকে ডেভেলপ করতে পারবে। সো ওই স্কিলটাকে ডেভেলপ করার জন্য আপনি এখানে কাজ করতেছেন, যেখান থেকে একটা ভালো ইনকাম করার সুযোগ আছে এবং পাশাপাশি আপনি ইন্টারন্যাশনাল ট্যুর এবং পাওয়ার সুযোগ আছে। সো আপনার যদি বাবা মাকে যদি এভাবে জিনিসটা ক্লিয়ার করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই বাবা মারা বুঝবে। মানে হুট করে যদি আপনি বলেন ভাই প্রোডাক্ট কিনতে হবে, প্রোডাক্ট সেল করবো, এই করবো সেই করবো, তখন ওই ক্ষেত্রে দেয় না। কেননা তুমি প্রোডাক্ট গুলো যদি সেল করতে না পারো, তুমি যদি প্রোডাক্ট গুলা কিনে এনে কি করবা, তোমার তোমার তুমি পারবা কিনা, তোমার তার হবে না, এই কথাগুলো কেন বলে প্যারেন্টস? কারণ আমরা তাদেরকে যেভাবে বোঝানো দরকার ওইভাবে কিন্তু আমরা তাদেরকে বুঝাই না, এই কারণে কিন্তু এই সমস্যাগুলো আমাদের সাথে হয়। সেই ক্ষেত্রে মাথায় রাখবেন যে বাবা মাদের সাথে কোন কথা বললে বাবা মারা বুঝবে, ওই কথাগুলো বলতে হবে। যে কথাগুলো বললে বাবা মারা বুঝবে না, ওই কথাগুলো বলার কোনো দরকার নাই। ওই কথাগুলো বললে হিতে বিপরীত হয়, ঠিক আছে? সো প্যারেন্টসদেরকে বোঝানোর ক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন যে বলবেন যে দেখেন আপনারা যখন প্যারেন্টস এর সাথে কথা বলবেন, বাবা মার সাথে যখন কথা বলবেন, কেউ যদি কথা বলেন, মাথায় রাখবেন যে সবার আগে বাবা মাদের সাইকোলজি কি। বাবা মাদের সাইকোলজি হচ্ছে আমার মেয়ে ভালো করবে, আমার ছেলে ভালো করবে। তো আপনি তাদেরকে বলেন দেখেন আপনার ছেলে 1000 মানুষের মধ্যে সিলেক্টেড হয়েছে এখানে, আপনার মেয়ে 1000 মানে স্টুডেন্টের মধ্যে সিলেক্টেড হয়েছে। তাইলে দেখেন এই যে সে সিলেক্টেড হয়েছে, তাহলে তার মধ্যে কোনো সিরিয়াসনেস আছে বা কোনো কোয়ালিটি আছে বলে তো আমরা তাকে সিলেক্টেড করেছি। এখন সে যদি এতগুলি মানুষের মধ্যে সিলেক্টেড হয়েছে, তার মানে সে এখানে খুব ভালো কাজটা করতে পারবে। কিন্তু কাজটা শুরু করার জন্য আপনারা বাবা মারা কিন্তু সবার আগে সাপোর্ট দেওয়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা স্টুডেন্টের যে কোনো কাজ শুরু করতে গেলে আমাদের পাশে কিন্তু আমরা সবসময় বাবা মাদের খুঁজি। আপনি যদি আপনার মেয়েকে বা আপনার ছেলেকে যদি একটা সাপোর্ট দেন, আপনি যদি তাদের পাশে থাকেন, দেখবেন যে আপনার ছেলেমেয়েরা খুব ভালো কাজ করতে পারবে এখান থেকে এবং খুব ভালোভাবে এখান থেকে সফল হবে। আর যখন সাকসেস হবে, আপনারা কিন্তু চাইবেন যে প্রাউড ফিল করবেন। সো আপনি কি চান না যে আপনার মেয়ে এখান থেকে সাকসেস হোক, আপনার মেয়ে একটা ভালো ক্যারিয়ার তৈরি করবে এখান থেকে? আপনি এভাবে কথাগুলো বলবেন, ঠিক আছে? সো ওনার বলবো অবশ্যই চাই। তো বলেন যে দেখেন আপনি আপনার মেয়ে যখন স্টেজে উঠে আপনার নামটা বলবে যে আমার আজকের এই সফলতার পথে আমার বাবা মা আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে, তাহলে আপনার ফিলিংসটা কেমন লাগবে? উনি বলবে হ্যাঁ ভালো লাগবে। তো দেখেন আপনার মেয়ে যেহেতু কাজটা শুরু করতে যাচ্ছে, তাহলে আপনি সাপোর্টটা কেন দিবেন না? যেহেতু সে একটা অপরচুনিটি পেয়েছে, অপরচুনিটি কাজে লাগিয়ে যদি সে তার ক্যারিয়ারটাকে, পড়াশোনার পাশাপাশি যদি ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারে, পাশাপাশি তার পার্সোনাল স্কিলটাকে যদি এখান থেকে ডেভেলপ করতে পারে, তাহলে তাকে আপনি কেন সাপোর্ট দিবেন না? আপনারা যখন বাবা মার সাথে কথা বলবেন, এই কথাগুলোই তাদেরকে আপনি বুঝাবেন যে দেখেন এটা হচ্ছে একটা টিম ওয়ার্ক। এখানে আপনি একা না, ও একা না। আমরা ওকে ছোট বোনের মতো বা ছোট ভাইয়ের মতো আমরা ওকে টেক কেয়ার করব। যেহেতু ও এখানে একা না, আমরা কিন্তু সবসময় ওর পাশে আছি। আর যেহেতু ও একা না, আমরাই তাকে সাপোর্ট দিব যে কিভাবে সেখান থেকে ইনকাম করবে আর প্রথম মাসে কিভাবে সে একটা ভালো ইনকাম করতে পারবে। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনি বাবা মাকে এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? মানে তাদের একটা ট্রাস্টের জায়গাটা তৈরি করতে হবে যে আমার মেয়ে পারবে কিনা, আমার মেয়ে হবে কিনা। সো এই জায়গাটা যখন আপনি বলবেন যে আপনার মেয়ে পারবে, অবশ্যই আপনার মেয়ের মতোই কোয়ালিটি আছে বলে কিন্তু ওনাকে সিলেক্টেড করা হয়েছে, তাহলে দেখবেন যে অবশ্যই উনি 100% কিন্তু সাপোর্ট আপনাকে দিচ্ছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে অনেকে আবার বলে যেন সব কথা কিন্তু আমি চলে আসতে চাই, অনেকে বলে ভাই সময় নেই। তো এই ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে দেখেন সময় যেহেতু আপনার লাইফে নাই, আপনি কি চান যে আপনার লাইফে ধরুন আপনি 5 বছর যদি চাকরি করে যান, আপনি কি কখনো টাইম ফ্রিডম পাবেন? আপনি যদি 5 বছর পরেও 5 বছর চাকরিও করে যান, আপনি 5 বছর 10 বছর চাকরি করছেন, কি কখনো কি আপনি টাইম ফ্রিডম পাবেন আপনার লাইফে? কখনোই পাবেন না। সো আপনি টাইম ফ্রিডমটা আপনার লাইফে নাই বলেই তো, সময় আপনার লাইফে নাই বলেই তো আপনার ফরএভার করা দরকার। কেন টাইম ফ্রিডম আপনি ফরএভার থেকে 2 বছর পর আপনি টাইম ফ্রিডম পাবেন। আপনি এখন হয়তোবা ইনিশিয়াল মুহূর্তে হয়তোবা আপনি এখানে কম সময় দিচ্ছেন, হয়তোবা 1 ঘন্টা। যেমন ফরএভারের সময় লাগে না। ফরএভার আপনি আধা ঘন্টা সময় দিলে এনাফ, 1 ঘন্টা সময় দিলেও কিন্তু এনাফ। যারা বলবে ভাই সময় নাই, তাদেরকে বলুন দেখেন এটা কি আপনার একার বিজনেস নাকি টিম ওয়ার্ক? উনি বলবেন টিম ওয়ার্ক। সো দেখেন যেহেতু এটা আমার কাছেও কিন্তু শুরুতে সময় ছিল না। আমি ফিল করার আগে যে আমার কাছে শুরুতে কোনো সময় ছিল না। বাট আমি যখন দেখছি যে এখানে তো টিম ওয়ার্কের কাজ। সো আমি যদি টিম ওয়ার্কে কাজ করতেছি, আমার মেন্টর আমাকে সাপোর্ট দিবে। আমি না সময় না দিলেও আমার মেন্টর তো আমাকে সাপোর্ট দিবে। সো এই ক্ষেত্রে দেখেন এখানে আপনি ইনিশিয়াল মুহূর্তে আপনি 1 ঘন্টা সময় দেন বা আধা ঘন্টা সময় দেন, ওই 1 ঘন্টা আপনি রেগুলার সময় দিলে কিন্তু হচ্ছে। আপনার কিন্তু আহামরি কোনো সময় যে লাগতেছে তা না। সো ওই 1টা ঘন্টা আপনি সময় দেন। 1টা ঘন্টা সময় দিলে কি হচ্ছে? আপনি ওই 1টা ঘন্টা সময় দিয়ে কিন্তু আপনি কাজটাকে ডেভেলপ করতে পারবেন। যেহেতু আপনার এখানে প্যাসিভ ইনকাম করার সুযোগ আছে, আপনি সময় না দিলেও ফরএভার থেকে ইনকাম হবে। এটা হচ্ছে প্যাসিভ ইনকামের জায়গা। সো আপনি যদি অ্যাক্টিভ ইনকাম করতেন যে আপনাকে সময় সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আপনাকে ডিউটি করতে হয়, তাহলে তো আপনি কখনো টাইম ফ্রিডম পাবেন না। সো আপনি যদি 5 বছরের এই চাকরি করে যান, 5 বছর পরেও কি আপনি আপনার লাইফে সময় পাবেন? ওনাকে আগে জিজ্ঞেস করেন যে আপনি যে বলছেন সময় নাই,
আচ্ছা, আপনি যে চাকরিটা করতেছেন, যে কাজটা করতেছেন, আপনি 5 বছর পরে ওই চাকরিটা থেকে কখনো টাইম ফ্রিডম পাবেন? আপনি 50 বছর চাকরি করলেও টাইম ফ্রিডম পাবেন না। কিন্তু ফরএভার থেকে আজকে আমি কিন্তু আমার মেন্টররা কিন্তু টাইম ফ্রিডম পাচ্ছে। দেখেন আজকে সে 12টা পর্যন্ত 1টা পর্যন্ত ঘুমায়। কিন্তু তার কোনো প্যারা নাই। কেন? তার টাইম ফ্রিডম আছে। সে সময়ের স্বাধীনতাটা পেয়ে গেছে এখান থেকে। সো সময়ের স্বাধীনতা যদি পেতে চান, টাইম ফ্রিডম যদি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফরএভার করা দরকার। যেটা আমি বুঝেছিলাম বিধায় কিন্তু আমি ফরএভারটা শুরু করেছি। যে আমার কাছে সময় ছিল না। আমি কিন্তু ক্লাস নিয়ে ব্যস্ত ছিলাম। আমি কিন্তু কলেজ নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু যখন আমি দেখেছি যে এখানে আসলে কম সময় দিলে, মানে পার্ট টাইম সময় দিলে আমি পার্ট টাইম ইনকাম করবো, ফুল টাইম সময় দিলে আমি ফুল টাইম ইনকাম করবো। আমি পার্ট টাইম সময় দিচ্ছি, আস্তে আস্তে সময় দিয়ে আমি কাজটা শুরু করছি। আপনি এখানে আস্তে আস্তে সময় দেন। আপনার যারা মেন্টর আছে, আপনার যারা টিম লিডার আছে, তারা আপনাকে সাপোর্ট দিবে আপনাকে উঠানোর ক্ষেত্রে। যেহেতু এখানে আপনি কাজ না করলেও আপনার অর্গানাইজেশন কাজ করতেছে, ওখান থেকে আপনার একটা প্যাসিভ ইনকাম আসতেছে। তো আপনি প্যাসিভ ইনকামটা করার সুযোগ আছে। সো ফিল, ফেল্ড এবং ফাউন্ড, এই 3টে জিনিস আপনারা অ্যাপ্লাই করে সময়ের ব্যাপারটা বুঝান যে লাইফের টাইম ফ্রিডমটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট। টাইম ফ্রিডমটা যদি পেতে চান, তাহলে আপনাকে এখন থেকে তো কিছু একটা করতে হবে। আপনি যদি ফরএভার সাথে এখন থেকে ইনভলভ হন, তাহলে আপনি 2 বছর পর, 1 বছর পর আপনি একদম টাইম ফ্রিডম পাবেন, একদম সময় স্বাধীনতা আপনার কাছে আছে। আপনার কারো বসের আন্ডারে কাজ করতে হচ্ছে না, আপনাকে কোনো নির্দিষ্ট সময় দিতে হচ্ছে না, একদম টাইম ফ্রিডম আপনি পাবেন। ঠিক আছে, এই জিনিসটা আপনি তাদেরকে ক্লিয়ার করে দেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে বলে ভাই আমার তো এত মানুষ আমি কোথায় পাবো, আমার তো এত মানুষের সাথে পরিচয় নাই, তাহলে আমি কি পারবো কিনা, আমার দ্বারা হবে কিনা, আমি কোথায় এত মানুষ পাবো? তখন আপনি বলেন দেখেন, আপনার সাথে কি আমার পরিচয় ছিল? কারণ আমি যখন ফরএভার শুরু করেছিলাম, আমার মধ্যে কিন্তু সেম সমস্যা ছিল যে আমি পারবো কিনা, আমি তো, আমার সাথে তো এত মানুষের পরিচয় ছিল না। ধরেন আপনার সাথে আমার কিভাবে পরিচয় হয়েছে? আপনার সাথে কি আমার কোনো জন্মের পরিচয় ছিল? আপনার সাথে আমার কোথায় পরিচয় হয়েছে? ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা লিঙ্কডইনে। সো চিন্তা করছি, আপনার সাথে আমার যেভাবে পরিচয় হয়েছে, আপনারও তো কত মানুষের সাথে সেম ভাবে পরিচয় হবে। তাইলে আপনার বলেন, আপনার কি মানুষের অভাব পড়বে? যেখানে বাংলাদেশের এখন 80% মানুষ অনলাইন থেকে ইনকাম সোর্স চাচ্ছে, অনলাইন থেকে 80% মানুষ এখন ইনকাম সোর্স চাচ্ছে। সো এই ক্ষেত্রে আপনি বলেন যে মানুষের তো অভাব নাই, মানুষের ট্রাস্টেবল প্ল্যাটফর্ম চাচ্ছে। বাংলাদেশে 18 কোটি মানুষ, তো মানুষের কিন্তু অভাব নাই যাদেরকে আপনি এই অপরচুনিটি প্রোভাইড করতে পারবেন। সো আমার কাছেও কিন্তু সময় ছিল না, বাট আমি যখন চিন্তা করেছি যে আসলেই এখান থেকে টাইম ফ্রিডমটা হতে পারবো, এবং এখান থেকে আসলে আমার যেটা হচ্ছে আমার এখান থেকে টাইম ফ্রিডমটা হবে, সো এই জিনিসটা কিন্তু আপনি তাদেরকে ভালো করে ক্লিয়ার করতে পারবেন। সো এভাবে কিন্তু আপনি ফিল্ড, ফেল্ড এবং ফাউন্ডের মাধ্যমে তাকে আপনি ক্লিয়ার করতে পারবেন। ঠিক আছে, ও কনভিন্সিং এ মানুষের যে ব্যাপারটা, যে মানুষ, যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে মানুষ তো আমার কাছে ছিল না, বাট আমি যেভাবে, অনলাইন প্ল্যাটফর্মটা হচ্ছে একটা গ্লোবালাইজেশন। সো আপনাকে এখানে শিখানো হবে যে আপনি কিভাবে লিড জেনারেশন করবেন ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, তারপর হচ্ছে লিঙ্কডইন থেকে। সো এই প্ল্যাটফর্ম গুলাকে ইউটিলাইজ করে আপনি কিভাবে ইনকাম করবেন, বা আপনি কিভাবে লিড জেনারেশন করবেন, এটা তো অটোমেটিক আপনি শিখতে পারবেনই। কারণ আপনার সাথে আমার পরিচয় ছিল না, আমি কোনো না কোনো সিস্টেমে আপনার সাথে পরিচয় হয়েছে। সেম ভাবে আপনারও তো অনেক মানুষের সাথে পরিচয় হয়ে যাবে অটোমেটিকলি। সো মানুষ কিভাবে আসবে আপনার সাথে, যেহেতু 80% একটা বিশাল মার্কেট আমাদের সামনে পড়ে আছে। সো 80% এই বিশাল মার্কেটটাকে কিন্তু আপনি আপনার বিজনেসে নিয়ে আসতে পারবেন। জাস্ট কিভাবে আনবেন সেটার একটা টেকনিক, সেটা লিড জেনারেশন ট্রেনিং গুলো আপনি করলে কিন্তু সেটা বুঝে যাবেন। সো ফিল করার আগে যে আমার কাছে মানুষ ছিল না, আমিও এই কোশ্চেন, মানে আমার মধ্যে এটা কাজ করেছিল যে এত মানুষ আমি কোথাও পাবো, যেহেতু অনলাইন। আমি সাহস পেয়েছি যে অনলাইনে তো যে কোনো মানুষের সাথে বা যে কোনো দেশের যে কোনো জেলার মানুষের সাথে ইজিলি কমিউনিকেশন করা যায়। তারপর হচ্ছে ফেল করান, যে ঠিক আছে আপনি এভাবে এভাবে কাজটা করতে পারেন, যে আপনি যখন এখানে কাজটা করবেন, কাজটা শুরু করবেন, তো আপনার অটোমেটিক আপনি এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এ লিড জেনারেশন কিভাবে করবে সেটা আপনাকে শিখে দেওয়া হবে। দেন হচ্ছে আপনি ওখান থেকে আপনি ফাউন্ড করেন যে হ্যাঁ, আপনি এভাবে কাজটা করলে আপনার অটোমেটিক দেখবেন অনেক মানুষ কিন্তু আপনার সাথে কাজে চলে এসেছে। সেই জিনিসগুলো আপনারা এপ্লাই করবেন। আচ্ছা, অনেকে বলে ভাই, আমি তো শুরুতে, আমি তো এখানে তো শুরুতে বলা হয়েছিল, অনেকে বলা হয়েছে যে শুরুতে আমার কাছে তো টাকা, এখানে তো কোনো ইনভেস্টের কথা বলা হয়নি শুরুতে, বাট পরে কেন ইনভেস্টমেন্ট প্রয়োজন হচ্ছে? ওই ক্ষেত্রে আপনি তাকে বলবেন যে দেখেন, আপনি এখানে ইনভেস্টমেন্ট কেন চিন্তা করতেছেন? ধরেন আপনি যদি এখন, Recording in progress. আচ্ছা সবাই কি আমার কথা শুনছেন? হ্যালো, সবাই কি আমার কথা ক্লিয়ারলি শোনা